সোমালো সোমালো হ্যাঁ বলুন স্যার। বলছি তুমি স্টার্ট করে দাও, রেকর্ডিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা স্যার, 7টা আমাদের বাজছে তো। ইউটিউব লিংক খুলে গেছে। উচিত তো খুলে যাওয়া। দাঁড়াও, আমি দেখে নিচ্ছি, আচ্ছা একটু আচ্ছা, চেক করে নিচ্ছি। হ্যাঁ স্যার আপনি একটু দেখে নিন। হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ইউটিউব ইউটিউব আচ্ছা চলছে। স্যার, এই মিলন তো, হ্যাঁ আজ সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং টু অল। গুড ইভিনিং টু অল। টুডে is a special day. We know that 8 March is being celebrated towards the world as a International Women's Day. এবং সেই উপলক্ষে শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ, এই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং কলেজের যে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট সেল অর্থাৎ আইকিউএসি, উভয়ের যৌথ সহযোগিতায় এবং আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় তার পৃষ্ঠপোষকতায় আজ আমরা একটা জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করেছি। আমি আমার কলেজের অধ্যক্ষা ডক্টর সুভাষ রায় মহাশয়ের অনুমতি নিয়ে আজকের প্রোগ্রাম করছি। আমি প্রথমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী নরোত্তম বিশ্বাস মহাশয়কে আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য আমন্ত্রণ করছি। শুভ সন্ধ্যা। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনটিকে পালন করার জন্য আমরা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে মিলিত হয়েছি। শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আভ্যন্তরীণ মূল্যমান নির্ধারণ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত ও ধন্যবাদ জানাই আমাদের ওয়েবিনারের প্রধান বক্তা ডক্টর সোয়াতি চক্রবর্তী মহাশয়কে। আজকের ওয়েবিনারের আলোচনার মূল বিষয় হলো উমেন অ্যান্ড হিউম্যান রাইটস নিউ ডায়নামিক্স। এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাই। আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুভাষ রায় মহাশয়কে অনুরোধ করছি তিনি উদ্বোধনী বক্তব্য রাখবেন এবং পুরো অনুষ্ঠানটি সৌম্য ঘোষ পরিচালনা করবেন। ধন্যবাদ। হ্যালো স্যার। ধন্যবাদ নরোত্তম। Good evening, learning audience comprising teachers and students of our college and other colleges.
and respected resource person Dr. Swati Chakraborty, faculty of Institute of Legal Studies and Research, GLA University, Mathura. I would like to welcome all of you on behalf of our college, on behalf of our Department of Political Science, and on behalf of myself to this webinar. I do hereby inaugurate the present national webinar entitled Women and Human Rights New Dynamics, organized by the Department of Political Science in collaboration with the IQAC of ASR Fatepuria College, Beldanga, Murshidabad, on the 8th day of March 2022 at 19 hours. I would like to convey my gratitude to our resource person, Swati Madam, for being with us on this auspicious and significant day. When I glanced over the topic for the first time, I felt that women rights and human rights as if they are different from one another. Theoretically and constitutionally, men and human are equal. In reality, it is hardly found. In every sphere, in every stratum of the society, economy, and polity, this equality is not maintained. At home, in offices, schools, and colleges, women are being deprived. Is biased. Why this is so? Why do we underestimate them? Why do we undermine them, our counterparts? Do we take advantage as they are weaker than men physically? Do we exploit their tenderness, softness, and kindness? Do we feel jealous seeing women's quick advancement and better managerial ability? I don't know. Swami Vivekananda said, women folk of the country is a wing of a bird, whose other wing is the main folk. A bird can fly only when both, both the wings are okay. I would like to iterate Kaji Nazrul's poem, Nari. Only small part. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর. He again writes, সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী. বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি. নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনি রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে. যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই. পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই. In independent India, some legal provisions, some constitutional rights have been given to the women, but the scenario has not altogether changed. Still they are deprived and lagging behind. Few women have started to misuse legal supports provided to them. These are only exceptions. Hope many fruitful discussions will be talked in this webinar. Wish every success of this webinar. With these few words, I would like to conclude my lecture. Thank you so much. Over to Shomallo. Thank you, sir, for such illuminating speech, because actually you have turned the light on the area that where today we are talking about the question of gender equality, because both men and women are the same in everywhere and in every sphere. Now I would like to
invite our IQAC coordinator, Dr. Milan Mondol, sir, to kindly provide his address on this auspicious day. Sir, it is to you. হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে সমল্য? হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার। ওয়েবিনারে আগত সকল পার্টিসিপেন্ট এবং যারা রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সর্বোপরি আইকিউসির তরফ থেকে আমাদের যে আজকের ওয়েবিনার ওমেন অ্যান্ড হিউম্যান রাইটস নাও ডাইনামিক্স, এ বিষয়ে যে মূল বক্তা ডক্টর স্বাতী চক্রবর্তী, তাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং হার্দিক অভিনন্দন জানাই। আজকের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নেতৃত্বে যে ওয়েবিনারটি শুরু হয়েছে তাতে সকল পার্টিসিপেন্ট এবং ছাত্রছাত্রী, রিসার্চ স্কলার এবং বিভিন্ন শ্রোতারা, তাদেরকেও উপস্থিত থাকার জন্য আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে যে নারী জাতির প্রতি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে নিদর্শন, তা আমাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে প্রতিটি বিশ্বের দেশেই আমাদের সংবিধান বিভিন্ন রাইট দিয়ে থাকে এবং সকলের চোখে হয় যে সমান অধিকার আমরা বলি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে সেটা হয় না। এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ বক্তা আশা করি আরও বিষয়গুলি আলোকপাত করবেন। অনুষ্ঠানের আগাম সাফল্য কামনা করি এবং সেই সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বিভাগের আমার অনুজ প্রতিম, নরোত্তম, সৌমাল্য এবং বিশ্বজিৎকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তারা এই অল্প সময়ের মধ্যেই এইরকম একটা ওয়েবিনারের আয়োজন করার জন্য এবং আমার সমস্ত সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করি সকলে মন দিয়ে এটি শুনবেন এবং এই ওয়েবিনারের মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পারবো এই আশা রাখি। এবং আমাদের মূল স্পিকার স্বাতী চক্রবর্তীকে আবারও ধন্যবাদ জানাই এবং পলিটিক্যাল সায়েন্স বিভাগকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এই ওয়েবিনারটি সার্থক করে তোলার জন্য এবং আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সৌমাল্য। ধন্যবাদ স্যার, খুব সীমিত সময়ের মধ্যে আপনার বক্তব্য খুব সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। Now we will move to our main program. Firstly, I am thankful to ma'am because I have contacted with ma'am in short period, and I know that ma'am is so much আমাকে বলতে বললে একটু বললাম যে academic activities that it is means quite impossible to find ma'am on some platform, because ma'am, if you follow ma'am page on or for dialogue platform, you will find that every time after 2 or 3 days ma'am has some schedule to continue with her students also. Now before starting our main program, I would like to introduce our speaker, Dr. Swati Chakraborty ma'am. Dr. Swati Chakraborty ma'am is presently working as an assistant professor, Institute of Legal Studies and Research, GLA University. She is international fellow of IQAC at Vienna, Austria. She has done her PhD in human rights from University of Calcutta with the thesis on Right to Education, a study on tribal women of rural West Bengal. She has attached with National Human Rights Commission, India, as a research consultant. She is the founder of web platform for dialogue with series of webinars
talks, and publication. She was managing director of Eurasian Doctoral Student Academy. Dr. Chakraborty had a good teaching expertise as lecturer in the English College, School of Management, Calicut, Kerala. Her special lectures are on human values and ethics to management studies and dignity and rights. She is also a member of Executive Council at National Center for Inclusive Growth and Development Research, Mysore. Member of Review Committee of Rajeshwari Journal of Psychological and Educational Research. Also, she is the editor of books like Handbook of Dialogue and Development, India, China, EU, Handbook of Human Rights and Tribal Studies, Handbook of Social Media for Digital and Social Inclusion, Tribal Development, Gender Identity and Roles in India, Issues and Challenges, Multidisciplinary Handbook of Social Exclusion and Human Rights, and Handbook of International Relations, Issues of Human Rights and Foreign Policy, Volume 1 and Volume 2. Dr. Chakraborty has wide range of international connection with her network through different seminar, conference, and workshop. This brief introduction, I think, is clear that about ma'am's academic activities and also his focus or areas on human rights. And several times my research areas has also touched ma'am areas, and sometimes ma'am has informed me that I have told ma'am that if I need, I will take some help from you, ma'am. Ma'am say, yes, obviously, I will be there to help. So thank you, ma'am, for us. Now, I would like to invite ma'am to start your lecture. So that means the participants are eagerly waiting to listen you. Thank you, ma'am. Now it is up to you. Thank you so much. First of all, সকলকে অনেক 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 ধন্যবাদ। এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের দিনে দাঁড়িয়েও 2022 সালে আমরা দাঁড়িয়ে আছি, মার্চ মাস। আজকেও আমরা কোথাও একটা পিছিয়ে পড়ে আছি বলে আমাদের গ্লানি হচ্ছে। কেন এটা হবে? এটা নিয়েই আজকের আলোচনা চক্র, এবং কিভাবে মানবাধিকার এবং নারী অধিকার একে অপরের সাথে জুড়ে থেকেও তারা আলাদা। They are very much included with each other, but they are departed. অনেক অনেক ধন্যবাদ প্রিন্সিপাল মহাশয়, সুহাস রয়, সৌমাল্য এবং অন্যান্যরা, যারা অত্যন্ত সুন্দরভাবে এটাকে শুরু করলেন এবং উপস্থাপনা করলেন যে মানবাধিকার এবং নারী অধিকার একে অপরের সাথে জুড়ে থাকলেও তারা কিভাবে পৃথক। সুহাস স্যার খুব সুন্দরভাবে একটা কবিতা বললেন, যেটা কাজী নজরুল ইসলামের খুব বিখ্যাত একটি কবিতা, নারী। মিলন স্যার বললেন যে কিরকম ভাবে নারী অধিকারটাকে নিয়ে আমরা আলোচনা, ওয়ার্কশপ, সেমিনার করে যাচ্ছি, অথচ কোথাও একটা গভীরে আমরা পৌঁছতে পারছি না। আজকের আলোচনা মূলত আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ইংরেজিতে লেখা, তবে আমি চেষ্টা করব বাংলায় দেবার, কারণ আমার মনে হয় মাতৃভাষায় আলোচনা করার মতো খুব একটা সুবিধা সুযোগ আজকালকার দিনে হচ্ছে না বা হয়ে উঠছে না। আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যদি তারা মাতৃভাষায় কিছু একটা লেখা লেখে, তাহলে হয় কি অনেক গভীরে পৌঁছানো যায়। কারণ মাতৃভাষাটা এমন একটা ভাষা, প্রাণের ভাষা, যেটা মানুষ অনেক বেশি করে নিজের মনের মতো করে ভাষা ব্যবহার করে সেটাকে পরিস্ফুট করতে পারে। শুরু করছি আজকের প্রেজেন্টেশন, যেটার মূল বক্তব্য বিষয় Women and Human Rights, New Dynamics. Why new dynamics?
90 সাল থেকে শুরু হয়েছে নারী অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। মায়া অ্যাঙ্গেলিওর, একজন ফেমাস ফেমিনিস্ট, she wrote, "I'm grateful to be a woman. I must have done something great in another life." আমি নিশ্চয়ই আগের জন্মে এমন কিছু ভালো কাজ করেছিলাম যে কারণে বোধহয় আমি এই জন্মে নারী হয়ে জন্মাতে পেরেছি। For today's webinar, I have selected 3 main objectives. One is human rights of women during pandemic. COVID-19, 2019 onwards have started a new changes in our life. I would be more than happy if I'll be there in person with you. সামনে বসে ক্লাস করার যে সুবিধা, যে সৌন্দর্য, যে একটা আকর্ষণ, সেটা সব সময় পাওয়া যাচ্ছে না কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু বেশিরভাগ তোমরা ক্যামেরা অফ করে রেখেছো, তোমাদেরকে দেখতে পাচ্ছি না কাউকে, বা আপনাদের দেখতে পাচ্ছি না স্যারেরা। তো সেটা কিন্তু একটা মানসিক চাপ তৈরি করে। সামনে বসে থাকা মুখগুলো, তাদের চোখের ঔজ্জ্বল্যতা, তাদের হাসি কোথাও একটা অনুপ্রেরণা দেয় বক্তাকে। Number 2, prevent society from recognizing women's rights in both the private and public spheres. Number 3, last but not the least, we will discuss about prevents women from exercising the human rights and fundamental freedoms to which they are entitled. Starting with today's talk, women are entitled to enjoy the same human rights and fundamental freedoms as other individuals. International human rights treaties require state parties to take proactive steps to ensure that women's human rights are respected by law and to eliminate discrimination, inequalities, and practices that negatively affect women's rights. Under international human rights law, women may also be entitled to specific additional rights such as those concerning reproductive health care. That is the additional right apart from the existing human rights. অন্যান্য যে অধিকারগুলো, তার সাথে সাথে নারী হিসাবে একটা প্রাণকে জন্ম দেওয়ার যে সার্থকতা, সেইটা সংক্রান্ত যে অধিকার, সেটাও নারীদের একটা বিশেষ অধিকার স্বরূপ, এবং সেটাকে নিয়েও আমাদের চিন্তা ভাবনা করা বিশেষ প্রয়োজন। এবার আসছে পরের স্লাইডে, যেখানে দেখতে পাচ্ছ লিগ্যাল প্রটেকশনস কোনগুলো, অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্ক বলতে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক গুলো এখন আমরা আলোচনা করব। এটা ছাড়াও তো ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, যেটা আমাদের ইন্টারন্যাশনাল, সঙ্গে সঙ্গে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, আমাদের যে বডি আছে সেটা কিভাবে কাজ করছে এবং সেটা কতটা কার্যকরী আদপে, অথবা সেটা কার্যকরী নয়, সেটাও আলোচনা করব। The main following international human rights instruments যেটা আমরা বলি, সেগুলো যেগুলো অ্যাড্রেস করছে women's rights গুলোকে, নাম্বার 1, African Charter on Democracy, Elections and Governance. That is, hello ম্যাম, আপনার পিপিপিটা মনে হয় ভিজিবল নাই, আপনি মনে হয় শেয়ার করেননি। আচ্ছা, ওকে ম্যাম, শিওর। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, এবার এসছে। এবার দেখা যাচ্ছে না? আগেরটা দেখা যায়নি না? হ্যাঁ ম্যাম। এক সেকেন্ড। আমরা এই 3টে অবজেক্টিভস মূলত দেখলাম, এরপরে আমরা পড়লাম ইন্ট্রোডাকশন, তারপরে আমরা এখন আছি এই স্লাইডটাতে, যেটা হচ্ছে লিগ্যাল প্রোটেকশনের স্লাইড। নাম্বার 1 হচ্ছে আফ্রিকান চার্টার। আফ্রিকান চার্টারটা কেন প্রথম, বা আফ্রিকান আরো যে সমস্ত লিগ্যাল সেফগার্ডস গুলো আছে সেগুলো নিয়ে আমরা কেন আলোচনা করি? আফ্রিকাতে মানবাধিকার বিষয়টা খুব নতুন হলেও আফ্রিকান মানুষজন অনেক বেশি এটা নিয়ে সচেতন, এবং যদি আমরা ইউএসএ তে দেখি, আমেরিকাতে বেশিরভাগ লয়ার, ল নিয়ে যারা পড়াশোনা করে, তারা আফ্রিকান।
তার কারণ আফ্রিকাতে এত বেশি মানুষকে অত্যাচার এবং অবিচারের সম্মুখীন হতে হয়েছিল যে তারা বুঝেছিল ল একমাত্র জিনিস যেটা দিয়ে তারা নিজেদের অস্তিত্বকে প্রমাণ করতে পারবে। They can able to prove their identity. They can ask for their basic rights as a human being, which is actually being entitled with the birth rights. So with that law mechanism, they would like to learn about law. Maximum lawyer ওখানে আফ্রিকান, এবং বিশ্বের তাবর তাবর বড় যদি আমরা ল রিলেটেড কেসেস দেখি সেগুলো সবকটাতেই জুরি বা লয়ার হলেন আফ্রিকান। তাহলে যেখানে যত বেশি অপারেশনস, অবস্ট্রাকলস, ডিসক্রিমিনেশন, সেখানে কিন্তু ল যে খুব একটা বড় হাতিয়ার বা that is wonderful weapon to protect, promote and prevent their basic rights that they would able to understand very well. African Charter on Human and People's Rights, Article 18, subsection 3, along with the Protocol of the African Charter on the Rights of the Women in Africa, that is also been entitled as a legal protections to human beings. An African Charter on the Rights and Welfare of the Child, Article 12, subsection E. American Convention on Human Rights, Article 1, subsection 1. Article 6, subsection 1. Article 27, subsection 1. American Declaration of the Rights and Duties of Men, Article 2 and 7. Arab Charter on Human Rights, Article 3, 4, 10, 32, 34, 41, 43. Convention on the Elimination of all forms of discrimination against women, shortly its name CEDAW, that is another very important legal protection and international framework for protecting the rights of the women. Convention on the Nationality and Married Women, Convention on the Political Rights of Women, Convention on the Suppression of the Traffic in Persons and of the Exploitation of the Prostitutions of Others. Council of Europe Convention on Prevention and Combating Violence against Women and Domestic Violence, Istanbul Convention, very important convention to protect women from the torture that was been brutally tortured in Arab region as well as Middle East. আমরা যারা ভারতবর্ষে আছি এই সংক্রান্ত একটা আলোচনা বলি, আমরা অনেক সময়তেই ভাবি আমরা বোধহয় খুব খারাপ আছি। আমরা আসলে জানি না বিশ্বের অন্য প্রান্তের মেয়েরা কি সাংঘাতিক দুর্বিষহ অত্যাচারের সম্মুখীন হয়। এশিয়ান কান্ট্রি আমার মনে হয় অনেক বেশি সেফ। এশিয়ান কান্ট্রিতে নারী পুরুষের মধ্যে ভেদাভেদটা কিছু কিছু দেশে বেশি থাকলেও নারীরাও যে সমাজেরই একটা অংশ এবং তাদেরও যে কতটা কন্ট্রিবিউশন ফ্যামিলিতে, সেটা কিন্তু এশিয়ান কান্ট্রিতে অনেক বেশি করে প্রাধান্য দেওয়া হয়। তার কারণ, তার অন্যতম বড় কারণ ট্র্যাডিশন। তার অন্যতম বড় কারণ ট্র্যাডিশন এই জন্য, কালচারালি ট্র্যাডিশনালি উইমেনকে অনেক সময়তেই পুরুষের আগে রাখা হয়। একটা খুব ছোট্ট উদাহরণ দিই। আমি একটা সেমিনারে মণিপুর ইউনিভার্সিটিতে গেছিলাম এবং মণিপুরে ইমা মার্কেট খুব ফেমাস একটা মার্কেট। আমি জানি না তোমরা সবাই জানো কিনা বা আপনারা জানেন কিনা। ইমা মার্কেটে এশিয়ার লার্জেস্ট মার্কেট driven by women entrepreneurs. Yes, in India. We are proud that we are having this wonderful opportunity to promote women entrepreneurs to all over the world. We can create good practices that how we are actually assuring women's safety, security, and women's standards. Apart from that, we can able to see
other parts of the India, in UP, in Haryana, in northern part of the India, in Rajasthan, men-women ratio, এটা কি জিনিস? মেয়ে জন্মাচ্ছে, জন্মানো হবে, মেয়ে হবে, সেটা জেনেই তাকে মেরে ফেলা হচ্ছে। ফিমেল ফিটিসাইড, ইনফ্যান্টিসাইড, মায়ের পেটেই তাকে মেরে ফেলা হচ্ছে বিকজ ও একটা কন্যা ভ্রূণ। আমরা সকলেই জানি কন্যা ভ্রূণ হত্যা পাপ। এখনো 2022 সালের ডেটাও বলছে যে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে এবং সাংঘাতিক ভাবে হচ্ছে। Economical condition of a person is not actually determining the level of the people respect. একটা মহিলাকে রেসপেক্ট করার জন্য ইকোনমিক্যাল কন্ডিশনের প্রয়োজন পড়ে না। Now coming to the next slide, which I'm talking right now, that is a gender issue. Women and girls are likely to face increased caregiving roles in the home, putting them under additional stress and potentially increasing their risk of infection during the pandemic I'm talking about. New dynamics. Why it's new dynamics? During pandemic, the level of exploitation, the level of violation has been increased rapidly. Like if it was 20 to 25 during pandemic, when the counterpart, that is the male who is earning for the family, who didn't have enough money to run the family, didn't have any choice to just to beat the women. Number 1 is sexual exploitation. Number 2 is physical exploitation. Number 3, mental harassment. All of them are related. What is the consequences? More number of childs. একটা বাচ্চা, দুটো বাচ্চা, তিনটে বাচ্চা না, আরো বাচ্চা। কেন? কাজ নেই। During pandemic, the population pressure is going right the rocket level. You don't believe that after 1 or 2 years, what would be the number of population and what would be the pressure of population in India, particularly I'm talking about. Across the globe, women comprise the 70% of health workers, including midwives, nurses, pharmaceuticals, community health workers on the front lines, increasing their risk of exposure and infection. Targeted measures to address and with the disproportionate impact of crisis on women and girls are needed. So here are few points that in a new report, United Nations warns of aggressive cyber policing and increased online surveillance during COVID-19 lockdowns in different parts of the world. Not only I'm talking about India, but all over the world. 57 nations have closed their borders, making no exception for people seeking asylum. Asylum means who doesn't have anything, who doesn't have any choice to settle in their own country, means landless. And due to some conflict, they are departed. Like if we are talking about the Ukraine issues and Russian aggression against Ukraine nowadays, after the war, after the conflict, when the war would be ended, some people will be the asylum seekers. There are also increased reports of domestic abuse across the globe during pandemic and even after pandemic, because the consequences of pandemic is still running. The United Nations calls for the richer countries to help poorer ones overcome the disease to lessen the need for the punitive lockdowns, but it is very, very vague ideas. It will not be happen and actual. A human crisis is that fast becoming a human rights crisis. That's how United Nations Secretary General describes the response of the many governments to the COVID-19 pandemic. What is the key concept? That in past, human rights had been conceptualized in a way that did not take account of the women's life, and in fact, with the women routinely faced violence, discrimination, and oppressions.
You will be surprised to see the reports that have been recently published that in India, there was a survey did by a group of people asking whether it's okay to be tortured brutally, sometime brutally tortured by your counterparts. Is that okay with you? 70% of women said yes, it's okay. Could you imagine? 70% মহিলা বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদের বাড়ির পুরুষ মানুষদের দ্বারা অত্যাচারিত হই, সেটা তো মেনে নিতেই হবে। Can you imagine? They said yes, it's okay. They are okay because সেটাই তারা দেখে এসেছে, সেটাতেই তারা অভ্যস্ত। Consequently, women's experience were until relatively recently not adequately addressed by human rights framework. When you are accepting your situation, your scenario, where you are right now, or how much struggles you are doing, if it's okay for you, if you are happy with it, you don't think that it is against anything. You think it's wise. So the appropriate education and human rights education is very important to give them the scenario that it's not okay. No matter it's men, women, children, or any human being or any animal or in any living creature in this world to be tortured. No one can able to do this kind of inhuman, degrading treatment to anybody in this world. This is against human rights, no matter it's men, women, or anyone. If it's you are individual, if you're a living creatures, you have the basic rights to live in this world wisely with your existence, with your identity. The work of activist human rights mechanism and states has been critical in ensuring that human rights framework has grown and adjusted to encapsulate in the gender-specific dimension of human rights violation in order to better protect women. Effectively, ensuring women's human rights require a comprehensive understanding of underlying societal structures and power relations that define and influence women's ability to enjoy their human rights. This power structure have impact on all aspects of life, from law and politics to economic and social policy, family and community life. That is very important, community life. I think during pandemic, we learned a lot about this community life. We had this community life earlier, but due to immense pressure of westernized thoughts, more consumerism and more demand for the earthy things. Earthy things means বিষয়বস্তু। আমার আজকে এই ফোন চাই, আমার কাল ওই ফোন চাই, আমার পরশুদিন একটা দামি ল্যাপটপ চাই, আমার আরো একটা ট্যাব চাই, চাই চাই চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই। Continuous consumerism is actually creating too much pressure on human brains. Previous days, if we are talking about the ancient values and ancient traditions, people were quite happy what they had. Nowadays, what we have, we are not at all happy. We want more and more. This is creating immense pressure. Men, women, for all it's equal. Pressure is equal, but when it's coming to the torture, coming to the level of understanding, coming to the human rights issues, it's not equal. Women are mainly object of oppressions. Now, public-private divide. Human rights law requires state agents to respect, protect,
and fulfill human rights standards and rules established at the international, regional, and national levels. State agents means, who are the state agents? Human rights law requires state agents. What does it mean? তার মানে হচ্ছে পুলিশ নাম্বার 1, পুলিশ যারা কখনো ডিসক্রিমিনেশন করবে না, কারণ তারা স্টেট এজেন্টস। সোসাইটিতে যারা কমিউনিটি ওয়ার্ক করে তারা ডিসক্রিমিনেশন করবে না, ডাক্তার, লয়ার, টিচার, অন্তত এরা যাদেরকে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মনে করি, তারা কখনো ডিসক্রিমিনেশন করবে না, সেটা না ইন্টারন্যাশনাল, রিজিওনাল, ন্যাশনাল, যে কোনো লেভেলেই হোক। When we are having discrimination, when we are being tortured, we are going for the remedies, for the help to police, to do a complaint against the abuser. Abuser মানে যে আমাদের উপর অত্যাচারটা করেছে, অবিচারটা করেছে, তার এগেইনস্টে গিয়ে যখন আমরা কেস করছি, সেই পুলিশ তখন কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করবে না। ল এর অধীনে যা যা করবে সেই অনুযায়ী কাজ হবে, কেস চলবে। Now I'm coming to a point that is 499. 499, that is again a case. 498A, 498B. 498A and 498B is the Domestic Violence Act. Now, while going to file a case against any abuser, usually শ্বশুর বাড়িতে অত্যাচারিত ওই মেয়েরা এই আইনটার ব্যবহার করে এবং কেস করতে গেল। খুবই ভালো ছিল আইনটা, খুবই উপযুক্ত এবং অত্যন্ত দরকারি আইন আমি মনে করি। তবে একটা মেয়ে হয়ে আমি এটুকু বলবো, এটা সাংঘাতিক দুর্ব্যবহার, অপব্যবহার যেটাই আমরা বলি, মিসইউজ করে থাকে মেয়েরাই, এবং সর্বোপরি পুরুষেরা হয়তো কোনোভাবে সেই সময়ের জন্য সে মানসিকভাবে কিছু একটা অত্যাচারিত হয়ে কিছু একটা প্রমাণ রেখেছিল, সেইটাকে হাতিয়ার করে মেয়েরাই কিন্তু এটার সাংঘাতিক অপব্যবহার করে, এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু মেয়েদেরকেই সাপোর্ট করে। এখানে কিন্তু একটা অন্যরকম ডিসক্রিমিনেশনের জায়গা কোথাও একটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে, আমরা যখন মহিলাদের অধিকার, নারী স্বাধীনতা, নারী অধিকার নিয়ে কথা বলবো, কোথাও একটা আমরা হিউম্যান ডিগনিটি, হিউম্যান ভ্যালুজ এর কথাও বলবো। হিউম্যান ভ্যালুজ আমাদের কি শেখায়? হিউম্যান ভ্যালুজ আমাদের শেখায় মানুষ হিসেবে মানুষকে সম্মান করা, সততার সঙ্গে জীবন চালনা করা, being truthful to yourself, being truthful to your society. আয়নায় যখন নিজেকে রিফ্লেকশন আমরা দেখব, সৎভাবে ভাবতে পারবো যে হ্যাঁ, আমি একজন সৎ মানুষ, আমি একজন সৎ কাজ করি, নারী হিসেবে আমি এই এই সুবিধাগুলো পেতে পারি, তাই আমার নারী জীবন সার্থক, এটা যেন ভাবতে না পারি। আমি একজন মানুষ হিসেবে কতটা সার্থক সেটা যেন ভাবতে পারি আজকের দিনে দাঁড়িয়েও। Under human rights law, the due diligence standard serves to determine whether the state has taken effective steps to comply with its human rights obligations, in particular the obligation to protect. Now coming to the very important international institutional mechanism, CEDAW. Convention on the Elimination of All Forms of Discrimination Against Women. United Nations তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ কনভেনশন বা ট্রিটি, যেটার উপর ভিত্তি করে পরবর্তীকালে যে কটা মহিলাদের জন্য আইন কানুন প্রণীত হয়েছে,
সেটার আমরা বলতে পারি জনক বা জননী, প্যারেন্ট। It condemns any forms of discrimination against women and reaffirms the importance of guaranteeing equal political, economic, social, cultural, civil rights to women and men. So we can able to see that Convention on the Elimination of All Forms of Discrimination that was adopted 18 December 1979 entered into force 3rd September 1981. And with this massive success of CEDAW, the basis of CEDAW is being talking about, number one, equal political rights. That means রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়? রাজনৈতিক অধিকার বলতে বোঝায় ভোটাধিকার। সব থেকে প্রথম, প্রতিনিধি নির্বাচিত করার অধিকার। আমার জন্য যারা ভাববে, আমি তো তাকে সিলেক্ট করব নাকি অন্য কেউ, আমি করব, সেইটা করার জন্য তো অধিকার পেতে হবে। ভোট দেওয়ারই অধিকার ছিল না মেয়েদের। You won't believe, students and my respected sir, madam here, 2018 was the year when in Dubai, in UAE, in Arabs, the women got license for driving. Can you imagine? মহিলারা গাড়ি চালানোর অধিকার পায়নি, 2018 সালে পেয়েছে। If I'm not wrong, I will check the data also, but I'm sure it's 2018 or 17. 2017-18 সালে আমি গাড়ি চালানোর অধিকারও নেই। 2022 সালেও মানে আমার তো মনে হয় না এখনো আমরা খুব একটা সেফলি রাত্রিবেলায় একা একা যখন ফিরি, সেফ শহর থাকলেও, জায়গা সেফ থাকলেও, মনের মধ্যে কোথাও একটা আমাদের সেই আতঙ্ক যে আমরা সঠিকভাবে বাড়ি ফিরতে পারবো তো। পাশের পুরুষ বসে থাকা পুরুষ বন্ধুটার প্রতিও একটা সন্দেহের তীর, ভালো ছেলে তো। পাশে বসে থাকা অজানা পুরুষ মানুষটার প্রতিও একটা সন্দেহের তীর, ভালো মানুষ তো। কেন কেন এই অবিশ্বাস, কেন এই ভয়? 2022 সালে দাঁড়িয়েও আজকে কেন সুন্দরভাবে আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারছি না? কোথায় আমাদের গাফিলতি? আমাদের এত প্রচেষ্টা, এত ওয়েবিনার কথাটা খুব নতুন, 2 বছরে বোধহয় বেশি শোনা গেছে। তার আগে অনেকগুলো সেমিনার, অনেক সেমিনার হয় বিশ্বব্যাপী মহিলাদের বিশেষ দিন হিসেবে পালন করার জন্য। 8ই মার্চ দিনটাকে বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক মহিলা নারী দিবস হিসেবে। তা সত্ত্বেও কেন পৃথিবী ব্যাপী এত অত্যাচার, এত অবিচার হয়ে চলেছে? কোথাও একটা গোড়ায় গলদ, আমরা যে কথাটা বলি, the problem is very deep rooted into the societal mentality, with the social fabrics. একটা বাচ্চা যখন বড় হচ্ছে, বাচ্চা সেটা পুরুষ বাচ্চা না নারী বাচ্চা সেরকম তো আমরা বড় করি না, আমরা একটা বাচ্চা বা সন্তানকে বড় করছি। এই বড় হতে হতে, মানে একটা অঙ্কুরিত হতে হতে, তাদের মধ্যের মানসিকতার বিকাশে আমরা কোথাও একটা বীজ ঢুকিয়ে দিই। তুমি ছেলে বাচ্চা, তুমি কাঁদছো কেন? খুব সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার মনে পড়ছে, মাধুরী দীক্ষিত করেছিলেন। একটি ছেলে ছোট স্কুলে যাচ্ছে, কাঁদছে, তার মা তাকে বোঝাচ্ছে ছেলেরা কাঁদে না। বাবাটা হাত ধরে টেনে তাকে সুইমিং পুলে নিয়ে যাচ্ছে, কাঁদছে, বাবাটা বলছে ছেলেরা কাঁদে না।
কলেজে ভালো মার্কস পেয়েছে বা পায়নি, ফেল করেছে, কাঁদছে, তার বন্ধুরা বোঝাচ্ছে আরে ছেলেরা কাঁদে না, ব্রেকআপ হয়েছে রিলেশনে, কাঁদছে, ছেলেরা কাঁদে না। পরের স্লটটা হচ্ছে সে তার ওয়াইফকে মারছে, মানে ওয়াইফ কাঁদছে, তার কোনো রিয়াকশন হচ্ছে না, সে ভেতরে ভেতরে কষ্টতে আছে, দাঁতে দাঁত চেপে সহ্য করছে। লাস্টে মাধুরী দীক্ষিত অ্যাডটা শেষ করছেন এই বলে, काश हमने हमारे बच्चों को सिखाया होता, काश हमने हमारे बच्चों को लड़कों को सिखाया होता, लड़के रुलाते नहीं है। তার মানেটা হচ্ছে যদি আমরা শেখাতাম আমাদের ছেলেদের যে ছেলেরা কাউকে কাঁদায় না, ছেলেরা কাঁদে না, না শিখিয়ে, ছেলেরাও কাঁদে, তাদেরও কষ্ট হয়, একই রকম অনুভূতি হয় মেয়েদের মতো, তারা প্রকাশ করতে পারে না, কারণ তাদের সমাজ প্রকাশ করতে শেখায় না ছোট থেকে। তাদের সমাজ শেখায় তোমরা খুব বলিষ্ঠ, তোমরা খুব স্ট্রং। আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেশনের জন্য আমরা যে জায়গাটায় পৌঁছতে পারছি, সেটার জন্য আমাদের কাউন্টার পার্টকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার 3.5 বছরের বাচ্চাটাকে আমার হাজবেন্ড যখন দেখেন, ধরে থাকেন, এবং আমি ঘন্টার পর ঘন্টা যখন কাজ করতে বসতে পারি নিশ্চিন্তে, নিরুপদ্রবে, তার জন্য প্রত্যেকটা পুরুষ মানুষকে ধন্যবাদ দেওয়া উচিত। আজকে আমি যে পড়াশোনাটা করতে পেরেছি এতটা বছর ধরে, তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত আমার বাবাকে, যে হাড় ভাঙা পরিশ্রম করে তার উপার্জিত অর্থ দিয়ে আমাকে পড়িয়েছে, এতটা জায়গায় পৌঁছিয়েছে। ধন্যবাদ জ্ঞাপন আমরা করি না। We are not grateful to our mothers, we are not grateful to our fathers, we are not grateful to anybody in this society. আমরা ভাবি আমরা নিজেরাই বড় হয়ে গেছি। মানুষ হিসেবে অন্তত গুরুত্ব দেওয়া উচিত। নারী পুরুষ বাদবাকি তো বাদই দিলাম। এবার আসছি কোভিড নিউ ডাইনামিক্সে। এই স্লাইডটা ভীষণ ইম্পর্টেন্ট। কোভিড-19 আমাদের চিন্তা ভাবনার অনেক পরিবর্তন ঘটিয়েছে। এটার অনেক খারাপ জিনিসের থেকে আমরা যেটা ভালো জিনিস সেটাকে যদি একটু নিতে পারি, তাহলে আমার মনে হয় আগামী দিনগুলোতে নারী স্বাধীনতা সংক্রান্ত যখনই কোনো ওয়েবিনার হবে, আমার মনে হয় আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে কিছু না হলেও ভাববেন যে হ্যাঁ, কিছু নতুন শিখলাম, কিছু নতুন জানলাম, কিছু নতুন ভাবনার খোরাক পেলাম। That means a lot. That is the positivity of COVID-19, that I am able to speak in front of you virtually, even though COVID-19 is a test of the society, the governments, of the communities, and the individual. কোনো জিনিস এমনি এমনি হয় না, সবকিছুর জন্য একটা কার্যকারণ রিলেশন থাকে। It is the time for solidarity and cooperation to tackle the virus and to mitigate the effects, often unintended, of measures designed to halt the spread of COVID-19. Respect for human rights across the spectrum, including economic, social, and cultural rights, and civil and political rights, will be fundamental to success of the public health response and recovery from the pandemic. During the recovery system, which is we are having right now, we are almost at the recovering stage of COVID-19. We hopeful that we will be overcoming this COVID-19 and its effect within 5 years of our journey. But with this journey, we learned a lot of lessons altogether. And that is being together, respect for others, respect who are supporting us as a community service provider. Indian scenario. Here I would like to stop myself. আমি এখানে একটু পজ নেব, আমি একটু জল খেয়ে নেব, আর তার সঙ্গে আমি একটু এই অবধি যতটা আমরা প্রেজেন্টেশনে আলোচনা করলাম এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কেউ একটু করতে পারো, আর তারপরে তো আলোচনা আছেই আমাদের। আপনাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছেন ইউটিউবে বা গুগল মিটে, কারোর যদি আপনাদের যদি কিছু আরো জানার থাকে আপনারা অবশ্যই
স্পিকার ম্যামকে সেই প্রশ্নগুলো করতে পারেন আপনাদের মাইকটা অন করে। ধন্যবাদ। বলুন। বলবো? হ্যাঁ স্যার বলুন। স্যার আপনি ম্যামকে একদম ডাইরেক্ট মানে আস্ক করতে পারেন মাইক অন করে। সুভাষ স্যার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার ম্যাম। আপনার খুব সুন্দর এই যে আজকের অনুষ্ঠানে যে স্পিচ আপনি দিলেন এতক্ষণ পর্যন্ত, আমার ভালো তো লেগেইছে, এবং ভালো লাগার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গা আমি পয়েন্ট করছিলাম। ঠিক প্রশ্ন নয়, খানিকটা দেখার মতো কিছু জিনিস আছে যেগুলো আমি একটুখানি বলার চেষ্টা করছি। আপনি একটু কাইন্ডলি শুনুন। যে আপনি প্রথমেই যেমন একটা কোটেড লাইন কোট করলেন যে আমি কিছু কাজ করেছিলাম আগের জন্মে, যে আমি নারী হয়ে জন্মেছিলাম। তো আমার মনে হয়েছে যে এই কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে ইচ্ছে করছে যে আমি কিছু কাজ করেছিলাম আগের জন্মে, যে আমি পুরুষ হয়ে জন্মেছিলাম। একদম খুব ভালো। আবার যে হ্যাঁ, তো ম্যাডাম কিছু মনে করছেন না তো? একদম না, একটু বলুন, ভালো লাগছে তো। আচ্ছা, তো নারীদের অন্যান্যদের মতো অধিকার ভোগ করার অধিকার আছে, নিশ্চয়ই আছে। সে অধিকার ভোগ করতে কে বারণ করেছে? আমার মনে হয় না এমন কোথাও কোনো কেউ বাধা দিচ্ছে যে নারীরা কোনো অধিকার ভোগ করতে পারবে না। আবার একটা জায়গাতে আপনি বললেন যে একটা প্রাণকে জন্ম দেবার অধিকার যখন নারী পাচ্ছে তখন তার মধ্যে একটা প্রগাঢ় আনন্দ হয়। আমার মনে হয় সেক্ষেত্রে নারীও যেমন আনন্দিত হয়, পুরুষও তেমন আনন্দিত হতে পারে। ঠিক ঠিক, একদম ঠিক। আমি আফ্রিকার ওই জন্য বললাম যে পেরেন্টিং, আফ্রিকার পেরেন্টিং মানে একটা, আমি বললাম যে জনক এবং জননী দুটোই হব, মানে দুটোই হওয়ার যে আনন্দটা সেটা কিন্তু একদম ঠিক। তবে দুটোই হবার আনন্দ, একটা কথা এখানে আমি বলে দিই, একটা প্রাণকে যখন একটা মা তার শরীরে বইতে পারছে, তাহলে ভাবুন, তাহলে একটা মা মানে মহিলারা কতটা শক্তিশালী মানসিক ভাবে, যে একটা প্রাণকে ওই 10 মাস শরীরে রাখাটা কিন্তু খুব সাংঘাতিক একটা মানসিক জোর লাগে। এইটার জন্য আমি বললাম এই পয়েন্টটা। একদম আপনি ঠিক বলেছেন। এবং বাবা হিসেবেও একই আনন্দ হয়, কিন্তু তারা তো অনুভব করতে পারছে না, তো তারা ওই এক্সপ্রেশনটা, আমি যেটা বলছি এক্সপ্রেশনটা করতে পারে না, কিন্তু আনন্দটা একই হয়। হ্যাঁ, ওই ব্যাপারটা ভাবতে গিয়ে হ্যাঁ, যেটা আমি বললাম সেটা হচ্ছে সুবিধাটা একটু তখন বেশি পাবে মহিলারা। কেন? ফিজিক্যালি তখন তারা একটু ডাউন, মানে ফিজিক্যালি তখন তাদের আরেকটু সাপোর্ট দরকার। সেইটার জন্য একটা বিশেষ সুবিধা, সেই রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সিস্টেম যেটা আমরা বলি, বা রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, সেইটা মহিলাদের জন্য তখন একটা অ্যাডিশনাল, আর কিছু না, ব্যাস। হ্যাঁ সুভাষিস স্যার বলুন। হ্যাঁ, আর একটা জায়গাতে আমি একটা জায়গা ফলো করলাম, অবজার্ভ করলাম যে একটা মহিলাকে সম্মান করার জন্য অর্থনৈতিক জায়গাটাকে খুব বেশি এমফাসিস আপনি করেননি, কিন্তু আমার মনে হয়েছে যে কোথাও কোথাও মনে হয়েছে যে যখন কাউকে সম্মান করা, আমাদের আজকের সোসাইটিতে এই আর্থসামাজিক পরিস্থিতিতে এই সোসিওইকনমিক যে কন্ডিশন চলছে, সেখানটায় আমার তো মনে হচ্ছে সবকিছু অর্থনীতির উপর ভিত্তি করে। কারণ এই প্রোডাক্টিভ ওয়েতে বা সমাজে মানে যেখানটায় অর্থ আছে তার উপরে ভিত্তি করে সম্মানটা নির্ভর করে। আমি একটুখানি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে ধরুন একজন স্বামী যখন উপার্জন করছে তার স্ত্রীর উপরে, মানে সে তার কর্তৃত্ব ডোমিনেশন যে তৈরি করছে, আবার ঠিক একই ভাবে একই ওয়েতে যখন একজন মহিলা উপার্জন করছে তখন প্রায় একই রকম ভাবে তার স্বামীকে ডমিনেট করছে। তো আমার এখানটায় মনে হয় যে অর্থনৈতিক উপার্জন বা অর্থনৈতিক যে স্বাবলম্বিতা, সেই স্বাবলম্বিতার ওপরেই অনেকটা সম্মান নির্ভর করে। তাই কি? সেইটাই কি নির্ভর করে? হ্যাঁ, করে কি? আমার আপনি যেটা এথিক্যাল ভ্যালুজের উপরে আপনি যদি বলেন তাহলে আমি মানছি হয়তো করে না, কিন্তু এথিক্যাল ভ্যালুজের বাইরে গিয়ে যদি প্রোডাক্টিভ ওয়েতে আজকের সমাজের আর্থসামাজিক পরিস্থিতিটা আমরা দেখি, তাহলে সেখানটাতে আমি কোনো মানে বিতর্কে যাচ্ছি না। একদম ঠিক আমি বলছি, আমি এইটা বলিনি। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে গরিব মানুষ তার ওয়াইফকে যে উপার্জন করে
মানে গরিব মানুষরাও কিন্তু আমি বলবো যে আমাদের যারা হেল্পিং হ্যান্ডস, বাড়িতে মেড হিসেবে যারা কাজ করছেন, তার স্বামী হয়তো ঠেলা চালান বা একটা দোকান দেন, তাদের ফ্যামিলিতে সেই বউকে অনেক বেশি সম্মান করা হয়। যদি আপনি দেখেন খুব আপার লেভেলে, মানে যাদের আমি বলি উচ্চবিত্ত, সেই সোসাইটিতে দেখানোর জন্য খুব রেসপেক্ট করা হয়, কিন্তু আপনি যদি ভিতরে তাদের স্টাডি করেন বা রিসার্চ করেন, রিসার্চের অলরেডি প্রুফড তাদের ভিতরে যে কি সাংঘাতিক অপারেশন ডমিনেন্স, সেটা মানে চিন্তার অতীত। আপনি যেটা বলছেন একদম ঠিক, যে একটা মহিলাও যখন রোজগার করছে এবং সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বনির্ভর, সেই জায়গাটা আমি বলিনি, স্বনির্ভরতার জায়গাটা আমি বলছি না। আমি বলছি একটা ফ্যামিলি যখন উপার্জনের উপর ডিপেন্ড করছে না সম্মান দেওয়া বা অসম্মান করাটা, এটা সম্পূর্ণভাবে মানসিকভাবে নির্ভরশীল। একটা গরিব বাড়িতেও মানে ডিপ্রেশন অপারেশন হতে পারে, সেটা মানসিক। একটা বড়লোক বাড়িতেও নাও হতে পারে, আবার হতেও পারে, সেটা সম্পূর্ণভাবে মানসিকতা, কিভাবে সে বর্ন এন্ড বট আপ হচ্ছে ইন আ ফ্যামিলি। আমি পরিষ্কার করতে পেরেছি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, মানে মানসিকতার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে আমি একটা কথা বলার আমার ইচ্ছে হচ্ছে যে সম্প্রতিকালে কলকাতাতে একটা পীড়িত প্রতি পরিষদ বলে পরিষদ গড়ে উঠেছে, আপনি জানেন কি? একদম জানি, তো যদি আমি কলকাতায় থাকি না তাও আমি জানি, শুনেছি। আমিও কলকাতায় থাকি না ম্যাডাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তো এই পীড়িত প্রতি পরিষদ তারা প্রায়শই নানা জায়গায় গিয়ে তাদের এই পীড়ার কথা বলছেন, এবং সেক্ষেত্রে অর্থনীতিটা ব্যাপকভাবে উঠে আসছে। আমি সেই জন্যই ব্যাপারটাকে হাইলাইট করার চেষ্টা করলাম। একদম ঠিক বলেছেন। তা না হলে আমি 498 যেটা আমি বললাম আলোচনা প্রসঙ্গে, যে 498A 498B যেটা আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, যেটা সেটার আমি অবশ্যই, আপনি নিশ্চয়ই ফলো করেছেন আমার পুরোটা যখন দেখেছেন শুনেছেন, যে ওটার কিন্তু সাংঘাতিক মিসইউজ, আমরা যেটাকে বলি অপব্যবহার, মেয়েরা কিন্তু করে এবং ব্যাপক হারে করে। মানে কোনোভাবেই অত্যাচারিত হয়নি, পুরোটাই ফলস, সাজানো, এবং খুব সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করে তার জন্য প্রমাণ জোগাড় করে খুব সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করে, এবং অত্যাচারিত মোটেই হয়নি, সেটার কিভাবে সদ্ব্যবহার করা যায় সেটা খুব ভালো করে জানে। অথচ যদি আমরা উল্টো দিকটা দেখি, যারা আসলে অত্যাচারিত হচ্ছে তারা মানে ভুলে গেলেও তারা মানে সরকারের কাছে সাহায্য চাইতে যায় না, পুলিশের কাছে কমপ্লেন করে না তাদের বড়দের এগেনস্টে, এন্ড তারা খুব হ্যাপি যে তারা অত্যাচারিত হচ্ছে তা সত্ত্বেও থাকছে। তাহলে এটাও তাহলে মানসিক, যে মানসিকভাবে আমি সুবিধাটা নেব বলে, আমি যেহেতু শিক্ষিত বা আমি যেহেতু একটা কোথাও একটা স্বনির্ভর, আমি এটা সুবিধা নিই কারণ আমি নারী, তাহলে নারীর এই সুবিধাটাও নেব। নারী হিসেবে যখন যে অসুবিধাটা যারা ফেস করছে, তাহলে কি সোসাইটিতে কিন্তু দুটো সমানভাবে চলে না। একটা জায়গায় আমি সুবিধা নেব, আর একটা জায়গায় আমি আবার নারী হবার যে সমস্ত রকম অসুবিধা সংক্রান্ত সেটাকেও ফেস করব না, এটা হয় না। যেখানে অসুবিধা সেখানেই সুবিধা, দুটো কি পাশাপাশি থাকে? কিন্তু রাইটস 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 অলওয়েজ রাইটস হয় না, ইউ হ্যাভ টু পারফর্ম সাচ ডিউটিজ। ম্যাডাম, একদম বলুন। আমার লাস্ট অবজারভেশন হলো, আপনি লাস্ট ফেজে যে আরেকটা যে কথা বললেন, যে যখন একটি মানে নারী হয়তো কোথাও বাইরে গিয়ে একা আছে এবং পাশে তার পুরুষটাকে সন্দেহ করছে যে এই পুরুষটা ভালো, তো আমি তো একটু ঘুরিয়ে যদি উল্টোটা বলি, একটা পুরুষ যখন কোনো জায়গায় আছে, সাথে যে আপনি মনে করুন যে কোনো একটা হয়তো সে লং ড্রাইভে গেছে, গিয়ে কোনো একটা রাস্তা দিয়ে আসছে, একটি মেয়ে হাত তুললো গাড়িতে, এবং মেয়েটি গাড়িতে হাত তুললো, সেই মেয়েটি কিন্তু সন্দেহের বাইরে নয়, ঠিক আছে, এবং সেক্ষেত্রে সে বিপদে পড়ে গেল। তো আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে পুরুষ এবং নারী উভয়ই বিপদে পড়তে পারে, উভয়ের জন্য বিপজ্জনক। বিপজ্জনক, অবশ্যই বিপজ্জনক, একদমই তাই। তা না হলে আমি 498 এর ঘটনাটা আপনাকে বলতাম না। একদম বিপজ্জনক, একদমই ঠিক বলেছেন। এবং আপনি এটা খুব ভালো পয়েন্ট তুললেন যে অচেনা কাউকেই বিশ্বাস করাটা আজকালকার দিনে খুবই বিপজ্জনক, এবং এটা ভীষণভাবে হচ্ছে। মেয়েদেরকে পণ্য করে বা মেয়েদেরকে অবজেক্ট হিসেবে ব্যবহার করে পুরুষদেরকে ঠকানো, যেটাকে আমরা আমার একটা অবজেকশন হলো ম্যাডাম, একটা অবজেকশন করছি, মেয়েদেরকে মানে পণ্য করে ব্যাপারটা কিরকম ব্যাপার হলো? মেয়েরা নিজেরাও তো করতে পারে, মেয়েদেরকে পণ্য করবে এমন কোনো ব্যাপার নাও তো হতে পারে। আমি এটা এক্সাম্পলটা শেষ করি, তাহলে বুঝতে পারবেন। যে জায়গায় পণ্য করা হচ্ছে এবং যে জায়গায় মেয়েরা নিজেদেরকে পণ্য করছে, সেটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। পণ্য করে কেন বললাম, ইউপিতে এবং দিল্লিতে আমি দীর্ঘদিন ছিলাম,
দিল্লিতে, দিল্লি হরিয়ানা পানিপত রোডে কেউ একা রাত্রিবেলায় কোনো ছেলে ট্রাভেল করে না, বিশেষ করে গাড়িতে। কেন জানেন? ওখানে উইন্ডস্ক্রিনে ডিম ছোড়া হয়। উইন্ডস্ক্রিনে যে ডিম ছড়বে সে তো বুঝবে না যে কিছু একটা পড়েছে, ভাববে তো ওয়াইপার দিয়ে সেটাকে ওয়াইপ আউট করতে যাবে, ডিমটা আরো ছড়িয়ে যাবে, পুরো ঝাপসা হয়ে গেল কাঁচটা। এবার একটি মেয়ে সাহায্য চাইতে আসে, সেই মেয়েটাকে ব্যবহার করা হয়। তাহলে এখানে কি মেয়েটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না? এবার মেয়েরা যেখানে নিজেদেরকে ব্যবহার করছে, এটাও ঠিক, দুটো পয়েন্টই একদম ঠিক। মেয়েরা নিজেদেরকে কোথায় ব্যবহার করছে? কার্যক্ষেত্রে, ইন আ ওয়ার্ক প্লেস, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, শিক্ষাক্ষেত্রে হোক, সব জায়গায়। কারণ তারা জানে সেটা তাদের সফট কর্নার। সেই জায়গায় মেয়েরা নিজেদেরকে নিজেরাও ব্যবহার করছে। তো দুটোই হয়। যাই হোক, আমার মনে হয় এখানে আমি আপনাকে থামাচ্ছি। আবার আমরা কন্টিনিউ করবো, আবার আপনার কাছে আসবো আমরা অবশ্যই। ওকে ম্যাম, ওকে ম্যাম, খুব ভালো লাগছে। এইভাবেই তো আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন না হলে তো জিনিসটা, আমাদের আলোচনাটা ফলপ্রসূ হবে না। আমার মনে হয় সৌমাল্য একদম আমাকে সাপোর্ট করবে যে আমি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মধ্যে আমরা মানে আমি না একদম এই ওয়ান ওয়ে একাই বলে যাব, এবং আপনারা শুনবেন, নেবেন, বুঝবেন বা বুঝবেন না বাড়ি চলে যাবেন এবং আলোচনা করবেন পরে গিয়ে যে স্বাতী ম্যাডাম কি একটা বলে গেলেন নিজের মতো নিজে। আমার মনে হয় সুভাষ চন্দ্র স্যারও পরে গিয়ে বলবেন যে এক নাগাড়ে বকে গেলেন, আমাদেরকে বলার সুযোগ দিলেন না, শুধু আমাদের উপর বিভিন্ন রকমের অপারেশন, বিভিন্ন রকমের অভিযোগ চাপিয়ে গেলেন আর আমাদের কোনো কথা শুনলেন না। সেটা হবার নয়। কারণ আজকে আমরা আলোচনাটা শুধুমাত্র মহিলাদের জন্য করছি না, আমরা করছি একটা ভালো সমাজের জন্য। এই যে বলি না, আমরা নারী দিবসের উদযাপন করছি, ডটার্স ডে সেলিব্রেট করছি, মাদার্স ডে সেলিব্রেট করছি, এই দিনগুলো সেলিব্রেশনের প্রয়োজন আছে এবং নেই, দুটো একই সাথে। দিনগুলো সেলিব্রেশনের প্রয়োজন এই জন্য, বিশেষ দিন, এই যে একটা সেলিব্রেশনের জায়গা, প্ল্যাটফর্ম তৈরি হলো, সেখানে নানান ধরনের ডিসকাশন, নানান ধরনের আলোচনার মাধ্যমে নতুন নতুন একটা দিক খুললো। কোথাও একটা গিয়ে 1% মানুষ যদি এটা নিয়ে এক প্যারাগ্রাফও লেখেন এবং সেটা কোথাও একটা ছাপান, কোথাও একটা পড়েন, কোথাও একটা জানান, আমাদের বাড়িতে যারা আমাদের কাজ করতে আসেন তারাও তাদের এখন অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। এবং এই যে টেক অ্যাওয়ে আমরা যেটা বলি একটা সেশনের পরে টেক অ্যাওয়ে, এটা 2-4টে লাইন হলেও লিখে রাখা উচিত নিজের ডায়েরিতে, নিজের কোথাও একটা। পরে যখন আমরা আবার 1 বছর 2 বছর বাদে বা পরের বছর যদি 2023 সালের 8ই মার্চ আমরা যখন আলোচনা করব, ইভ্যালুয়েট করে দেখবো যে আমরা গত বছরে যে আলোচনাটা করেছিলাম সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, না নতুন কিছু আমরা এই 1 বছরে নিজেদেরকে ইমপ্রুভ করতে পেরেছি, নিজেদের চিন্তা ভাবনায় হোক, নিজেদের কার্যক্ষেত্রে হোক বা নিজেদের রিসার্চের জায়গায় হোক, কিছু কি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। দ্যাট ইজ দ্য মেজর টেক অ্যাওয়ে ফ্রম এনি ডিসকাশন। Thank you so much, Shomallo, for this wonderful opportunity. Again, we are going to continue with the Indian scenario. Indian scenario, আমরা যেটা বলি, ভারতীয় চিত্র। Life is not the same for people in India. কেন? ভারতবর্ষের মানুষের সবার জীবন এক নয় কেন? ভারতবর্ষের প্রথমত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা যে কথাটা বলি সেটা একদম সঠিক, কিন্তু ঐক্য কি সত্যি আছে? এই যে ঐক্যের কথা বা ইউনিটির কথা আমরা বলি, সেটা কি সত্যি থাকে? কোথাও থাকে, কোথাও থাকে না। আমি দীর্ঘদিন নর্থ ইন্ডিয়াতে থেকেছি, এখন আমি সাউথ ইন্ডিয়াতে থাকি এবং কার্যসূত্রে পশ্চিম এবং একেবারে পূর্ব মানে মণিপুর, নাগাল্যান্ড, যেটা আমরা মায়ানমার বর্ডার, সেখানেও গেছি। আমি বম্বেতেও কিছুদিন গেছি কাজের সূত্রে। সব জায়গার মানুষজনের স্বভাব, চরিত্র এবং তাদের মানসিক গঠন সম্পূর্ণ আলাদা, এবং তার অন্যতম বড় কারণ এর ভৌগোলিক বৈচিত্র্য। যদিও আপনারা মনে হয় বেশিরভাগই রাষ্ট্রবিজ্ঞান থেকে এসেছেন এবং রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার্থী বা শিক্ষার্থী এবং শিক্ষক, তবু যেহেতু আমি নিজে ভূগোলের স্টুডেন্ট, ভৌগোলিক পরিবেশ খুব ইম্প্যাক্ট করে মানুষের চিন্তা ভাবনায় এবং জীবন ধারণে। যত বেশি রুক্ষ শুষ্ক অঞ্চলের মানুষ, তারা তত বেশি রিজিড আমরা যেটা বলি বা কঠোর মানসিকতার হবেই, কারণ তাদের
চিন্তা ভাবনায় সেই ভৌগোলিক প্রভাবটা পড়ে। যাই হোক, সেখানকার মহিলাদের চিন্তা ভাবনাতেও সেই প্রভাবটা পড়ে। অত্যাচারিত হয়, আবার অত্যাচারটা কিন্তু কোথাও একটা তারা ফেরত দেয় কিছু জায়গার মেয়েরা। যেমন মণিপুরের মেয়েরা খুব কর্মঠ, এবং মণিপুরের যদি আমরা সমাজ ব্যবস্থা দেখি, সেখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলাদের প্রাধান্য বেশি দেওয়া হয়। তাহলে কি সেখানে পুরুষ মানুষরা অত্যাচারিত হন মহিলাদের দ্বারা? সেটা নয়, তার একটা কারণ আছে। এই কারণটা হলো শিক্ষা। ভারতবর্ষের যদি পুরো আলোচনা আমরা করতে যাই, শিক্ষার প্রভাব যে কি সাংঘাতিক ভাবে পড়ে সমাজে, সেটা আমরা খুব অনায়াসেই দেখতে পাবো। সাউথে, যেখানে এখন আমি আছি, ক্রমাগত যদি সাউথের দিকে যাই, নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণে ভারতবর্ষে, আমরা দেখবো যে শিক্ষাগত মানোন্নয়ন যত হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা, অর্থাৎ সমাজের যে সমানাধিকার বা সমাজে যে দুজনেরই সমান গুরুত্ব আছে এবং প্রয়োজন আছে, এইটা মানুষ বুঝতে শিখতে পারে। সমাজে যখন দুজনেরই গুরুত্ব আছে বা একটা ফ্যামিলিতে দুজনের কন্ট্রিবিউশনটাই ইম্পর্টেন্ট, সে একজন নারী সারাদিন ধরে বাচ্চাই সামলান, রান্না করুন বা ঘরের গৃহস্থালির কাজ করুন, তিনিও সমান গুরুত্বপূর্ণ যিনি বাইরে কাজ করে রোজগার করে আনছেন। দুটোই যে সমান গুরুত্বপূর্ণ এবং সমানভাবে তার সমাজে অবদান আছে, এইটা বুঝতে পারার জন্য আমার মনে হয় একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি গতানুগতিক পুঁথিগত শিক্ষা দ্যাট ইজ দ্য মেজর এন্ট্রাস্ট? না, এখানেও আমি বলবো না। ট্রাইবাল সোসাইটিতে, যেখানে আমি অন্তত কাজ করেছি, সাঁওতালদের মধ্যে মহিলাদের সমানাধিকার আমার মনে হয় সর্বাধিক। কেন? তাহলে আমি বলবো যে তাহলে তো তারা শিক্ষিত নয়, তাই কি? তাহলে তারা শিক্ষিত নয় কি? They are super educated by themselves with their own traditional education system. Education system is not only the school, college, or the formal education system. Rather, we have another form of education system, that is non-formal education system also. তাদের ট্র্যাডিশন থেকে, তাদের কালচার থেকে, তাদের হিস্ট্রি থেকে তারা যেটা শিখে এসেছে, অর্থাৎ সমাজে দুজনেরই গুরুত্ব আছে, দুজনেরই সমান অধিকার আছে, এটা এই ট্রাইবাল বা ইন্ডিজিনাস কমিউনিটিতে সর্বাধিক। এবং যে সমাজে ট্রাইবাল অধ্যুষিত সমাজ যেগুলো মূলত, সেগুলোতে কিন্তু আমরা দেখব যে মহিলাদের সমানাধিকার, মহিলাদের অধিকার দেওয়াটা অনেক বেশি। রাদার যেটা নতুন যেটা তৈরি হওয়া সমাজ বা পুঁথিগত বিদ্যার সমাজ যেটা, সেখানে থেকেও আমি দেখবো যে সেইখানের মানুষজন কিন্তু মহিলাদের অনেক বেশি সম্মান করে, রেসপেক্ট করে। The present generation have never witnessed such fear due to this COVID-19. এই COVID-19 সিচুয়েশনটা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ করলো এবং এখান থেকে কি পজিটিভ টেক অ্যাওয়ে আমরা পেতে পারি COVID-19 থেকে? কি কি চেঞ্জ করলো? এই যে সাংঘাতিক একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে সমাজটা, কি হবে কি হবে না, আমরা কি পারবো ওভারকাম করতে, নাকি আবার লকডাউন হয়ে যাবে, আমরা কি আবার বেরোতে পারবো না? এই ট্রমা, এই ফিয়ারটা কিন্তু সাংঘাতিক ইম্প্যাক্ট হয় মানুষের মনে। And whenever you are under any trauma, you couldn't able to do any constructive work. Whichever work you are doing, you can't able to concentrate if you're under dilemma, trauma, stress. But apart from this, the best thing will enhance. এই সাংঘাতিক চাপের মধ্যে মানুষ কাজ করতে পারে না, কিন্তু আবার এই সাংঘাতিক চাপের মধ্যে থেকেই তার বিশেষ গুণগুলো বেরিয়ে আসে। যেমন এই ভার্চুয়াল ইন্টারাকশন, এই ভার্চুয়াল সেশন নেওয়া, এটা কিন্তু আগে মানুষ জানতো না, অতটা হয়তো জানতো, কিন্তু এত ব্যাপক হারে ক্লাস করা, অ্যাটেনশন দিয়ে ক্লাস করা, নোট নেওয়া, তার মধ্যে পরীক্ষা দেওয়া, নতুন নতুন জিনিস উদ্ভাবন করা, এটা কিন্তু প্যান্ডেমিক আমাদের শিখিয়ে দিয়েছে।
ক্যামেরা ফেস করা, কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আমরা কথা বলবো, ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবো, ক্যামেরা অন করে রাখবো পুরো সেশনটাতে, নতুন নতুন জিনিস শিখিয়েছে। এবং এখানে আমি আরেকটা জিনিস বলবো, Indian scenario has been changed rapidly during the COVID-19. They have given the opportunities, though there are some issues of network, ল্যাপটপ নেই সবার কাছে মোবাইল নেই, সবাই ক্লাস করতে পারে না, আমি মানছি এই অসুবিধা ছিল, আছে, থাকবে, কিন্তু মেয়েরা ব্যাপক হারে শিক্ষা নিতে সুবিধা পেয়েছে। যেসব মেয়েরা বাইরে যেতে পারতো না, I'm giving you the example of the student in Haryana who gave the interview to BBC that she could able to do the study properly with the online education because her parents or family wouldn't allow to go out and give the exams, and during the periods or the menstrual conditions he wouldn't able to travel that much journey, but at home she could able to do that. তাহলে অনলাইন ভার্চুয়াল ক্লাসেসেরও কিছু সুবিধা অসুবিধা থাকা সত্ত্বেও একটা সুবিধার দিক হলো যেসব মেয়েরা বাইরে বেরোতে পারতো না, পড়াশোনা করতে পারতো না, টিচারের কাছে পৌঁছতে পারতো না, টিচার তাদের ক্লাস নিয়ে মানছি ক্যামেরা অফ করে রাখতে হচ্ছে বা বাড়ি থেকে অ্যালাউ করছে না ক্যামেরা, বাড়ি থেকে অ্যালাউ করছে না ফোন, কিন্তু কিছুটা হলেও পড়াশোনা করার যে সুবিধা পেয়েছিল কিছু সংখ্যক মেয়ে, কিছু পার্সেন্টেজ, আমি বলবো না সবাই পেয়েছে, কিছু পার্সেন্টেজ যদি পেয়ে থাকে সেটাও কিন্তু একটা পজিটিভ দিক। অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের বিকল্প হতে পারে না, কখনো পারে না, কারণ অফলাইন ক্লাসের যে ইন্টারাকশন, যে ইন্টারঅ্যাক্টিভ সেশনস গুলো হয় সেগুলো অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব নয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই নিড টু টেক দ্য পজিটিভ থিংস। নেগেটিভিটি থাকবেই, নেগেটিভ থিংস তো থাকবেই। ডিজিটাল era is not actually accepted. People arguing a lot that digital era is not the substitute of the era of humanized. But if we are considering the percentage of the education level that is been enthrust or enshrined by this digital period, that is the good point. So we need to take the good things rather the bad things. Now we are talking about the next one is the central government has invoked powers under the Epidemic Disease Act 1897. So it's a very old act, but very, very effective act during this Epidemic Disease Act during the pandemic to enhance the preparedness and response efforts. With COVID-19 declared a notified disaster, the State Disaster Response Fund has been created to constitute under Disaster Management Act 2005, is now available to state government for the response measures. The outbreak of COVID-19 is equally dangerous for people from all sectors of society. Everyone is mandated to follow the protocol for social distancing. This pandemic will significantly affect workers in the informal economy in India. That is creating tremendous impact into this. আমরা বাড়িতে কোনো কাজের লোক রাখছিলাম না, তাহলে তাদের সোর্স অফ ইনকামটা কোথাও একটা কিন্তু কমছে। কিছুদিন আমরা তাদেরকে একটা সাবসিডি দেওয়ার চেষ্টা করেছিলাম, অন্তত আমি করেছিলাম খানিকটা হাফ পেমেন্ট করে, কিন্তু সেটা কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস, তারপরে তো অফ হয়ে যাবে। তাহলে তাদের কিন্তু একটা ম্যাসিভ ইনকামটা কমছে। খুব সুন্দরভাবে স্যার বললেন যে মহিলাদের ইনকামের সাথে কি তাহলে ডিপেন্ড করে? মহিলাদের ইনকামের সাথে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে তাদের নিজেদের সেলফ রেসপেক্ট। অন্যেরা কতটা কি রেসপেক্ট করছে জানি না, আমি রোজগার করলে অন্তত আমার নিজের কাছে আমার নিজের একটা আনন্দ হয়। এই আনন্দ, এই সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Very important when as an individual is very important and it matters a lot. Economical support করতে পারছি আমার ফ্যামিলিকে, সেটা তো অবশ্যই, সেটার উপরে হচ্ছে নিজের সেলফ কনফিডেন্স বাড়ে।
তাহলে সেই সেলফ কনফিডেন্সটা ল্যাক করছে। কিন্তু যেসব আমাদের হাউস ওয়ার্ক মানে আমাদের সাপোর্ট করে যে সমস্ত মেড, এই কারণে বলি না আমার অদ্ভুত লাগে একটা, কারণ তারা আমাদের কোথাও একটা ভীষণভাবে সাপোর্ট সিস্টেম। সেই সাপোর্ট সিস্টেমটা আমার 2 বছর বন্ধ। কেন বন্ধ? তার এক এবং একমাত্র কারণ কোভিড এর ভয়, আতঙ্ক, বাইরে থেকে আসছে, যদি ক্যারি করে নিয়ে আসে তাই জন্য বন্ধ। তাহলে তাদের কিন্তু ওয়েজেসটা কমতে থাকছে ক্রমাগত। ইকোনমিক্যাল যে একটা তাদের স্টেবিলিটি ছিল সেটা কিন্তু কমছে। আমি রাখছি না মানে আরো দেখা দেখি আরো 5টা ফ্যামিলি রাখবে না, তাহলে তারা কিন্তু একেবারে শূন্য, নিঃস্ব হয়ে যাচ্ছে ক্রমাগত। ফ্যাক্টরি ওয়ার্কার্স, ফ্যাক্টরিতে কাজ কম হচ্ছে, বিজনেস কম হচ্ছে। Small wage earners such as construction workers, domestic maids, street vendors, migrants laborers, যারা কাজ করতে আসতো বাইরে থেকে, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী মহিলা শ্রমিকদের অবস্থা যে কি সাংঘাতিক করুণ পরিস্থিতি দাঁড়িয়েছিল প্যান্ডেমিকের সময়, সেটা তো আমরা মানে সর্বজনবিদিত বোধহয়। আমি কিছু ছবি দেখাবো এরপর। সৌমাল্য, আমি একটা জিনিস জিজ্ঞাসা করিনি, আমার কতক্ষণ সময় আছে? ম্যাম, ইউ ক্যান টেক 15 minutes. Sure, thank you. 15 minutes. Sure. Okay, thank you. Here I'm pointing out some major thrust, that is the virus doesn't discriminate, but its impacts do. কি মানে এটা? ভাইরাস দেখে না মেয়ে, ছেলে, বাচ্চা, বুড়ো, ওকে, সবার হয়েছে, সবার হচ্ছে, বা সবার হতে পারে, কিন্তু এটার ইম্প্যাক্টটা ডিসক্রিমিনেট করে, সংগঠিতভাবে করে। কিভাবে করে? নাম্বার 1, direct impact on economical condition of a family. Direct impact. Secondarily, the tertiary impact, আরো পরবর্তীকালে কি কি আসছে, যেহেতু ইকোনমিক্যাল ডেপ্রিভেশন হচ্ছে সোসাইটিতে, ফ্যামিলিতে, আবার চাপ বাড়ছে, বাড়বেই, একার উপর দায়িত্ব পড়ছে। মেয়েদের কাজটাই নেই, মেয়েরা যে কাজটা করতো সেই কাজটাই তো তার নেই, সে সাপোর্ট দেবে কি করে ফ্যামিলিতে? বাড়ির পুরুষ মানুষটার উপরে চাপ বাড়ছে, কিন্তু সেই চাপ তারা কোথায় রিলিজ করবে? বাড়িতেই করবে, কারণ কাজের জায়গায় তারও চাপ হচ্ছে, তারও আর্নিংস কমছে। সেই চাপটা রিলিজ করার জায়গাটা কোথায়? বাড়ির মেয়েদের উপর অত্যাচার, একটা অ্যামিউজমেন্ট, একটা এন্টারটেনমেন্ট। কিন্তু বেশ কিছু জায়গায় কোনো কাজ নেই বলে শুধুমাত্র বাড়ির মেয়েদের উপর এসে অত্যাচার করা হয়েছে। এটা আমাদের আপব্রিঙ্গিং এর সমস্যা কোথাও একটা সোসাইটিতে। আমরা আমাদের স্ট্রেস রিলিজ করতে জানি না। কি করে স্ট্রেস, নিজেদের মধ্যে স্ট্রেস হচ্ছে, আমরা নিজেরাই, মানে আমিও তো মানুষ, চিৎকার করে ফেললাম, বকাবকি করে ফেললাম বাচ্চাকে, আমরা জানি না, আমরা ট্রেনিংই পাইনি। কি করতে হবে এটার জন্য? ট্রেনিং নিতে হবে। We have to take such and such training if we couldn't able to release our stress properly. During pandemic, the stress level increased rapidly. That was the guidance given by United Nations and other different bodies in internationally, nationally and regional bodies. প্রত্যেকে বারবার বলছে যে we need to educate ourselves, we need to learn the appropriate techniques. Long-standing inequalities and unequal underlying determinants of health are leaving particular individuals and groups disproportionately impacted by virus, that was said by United Nations officials. Evidence from a number of countries appears to support this, including the United Kingdom and United States, USA, where ethnic minorities have accounted for disproportionately high level of positive COVID-19 tests and the deaths indeed. এই যে অন্য জাতির মানুষ বা অন্য ধর্মের মানুষ, অন্য মানে কোট আনকোট others, when we are talking about, automatically one thing would come into our mind, that is a minority. A minority issue into a major crisis, not only in India, worldwide.
massively in the developed countries. ডেভেলপিং কান্ট্রিজে তো উই আর ফেসিং, আমরা তো চ্যালেঞ্জেস গুলো ফেস করছি, জানছি, নতুন নতুন জিনিস শিখছি। ডেভেলপড কান্ট্রিজের একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে ডিসপ্রপোর্শনেট, একটা লেভেল হাই, একটা লেভেল ভীষণ। এই যে দুটোর মধ্যে ভ্যারিয়েশন, that is creating tremendous effect to the society. Bullying, inhuman degrading treatment is very high and tremendous. In US, in UK, other Europes, other parts of the Europe. But why? এখানে ডিফারেন্ট জোন থেকে মানুষজন যাচ্ছে, and one thing that we can't deny, that COVID came from China. That is a major thrust area. We need to concentrate on that. Now, China থেকে যখন এসছে তখন quote unquote that was a uttered Chinese virus, or চাইনিজরা ওটা ভাইরাসটা ইম্প্যাক্ট করলো। কে করলো না, দ্যাট উই ডোন্ট নো। ওটার ইম্প্যাক্টটা, ওটার ফলটা কিন্তু ভোগ করছি আমরা। এবার সেটা কাউকে দোষারোপ করে দিয়ে সেটা থেকে অনেক সহজে ব্যাপারটা থেকে মুক্ত হওয়া যায়। নতুন চিন্তা ভাবনা কি বলে যে সেটা থেকে আমরা দোষারোপ করে কি আমরা ভাইরাসটা থেকে মুক্ত হতে পারবো না। তো then what we need to do, we need to find out the solution, and we need to find out how to stop this in future. That we need to work. In this case, women are the soft target here. Massive rate চাইনিজ উইমেনদের উপরে বা লুকালাইক চাইনিজ, মানে চাইনিজ নয়ই হয়তো, সাংঘাতিক অপারেশন হয়েছে ইন ইউএস, ইন ইউকে, ইউরোপে, বিভিন্ন জায়গাতে। কেন এই অপারেশনটা হবে? এই ডিসক্রিমিনেশনটা কেন হবে? ইভেন আমাদের মণিপুর থেকে গেছিল কিছু ফ্রেন্ডস, তাদের উপরে বাইরে কি, মানে আমি দিল্লিতেই বলছি, দিল্লিতে তো মানে চিঙ্কি বলে ডাকা হয়, এত ডিসক্রিমিনেটিভ ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় মণিপুরের, বা ইভেন যারা আমাদের পড়শি, আমাদের ভাই বোনের মতো দার্জিলিং এর মানুষ, নেপালি প্রচুর আমাদের ভাই বন্ধুরা আছেন, তাদেরকে প্রত্যেককে ডিসক্রিমিনেশন করা হয় সাংঘাতিক ভাবে। আমাদের নিজেদের দেশের মানুষ, তাদের উপরে এত ডিসক্রিমিনেশন করা হয়, এবং মহিলাদের তো সাংঘাতিক ভাবে, কিছু কিছু পেইং গেস্ট মহিলাদের উপর এত অত্যাচার করা হয়, তাদের জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে এরকম দিল্লিতে। এই যে কন্টিনিউয়াস একটা রেসিজমের মধ্যে, যে আগলি ফেস অফ রেসিজম, আগলি ফেস অফ মাইনরিটি অপারেশন অ্যান্ড উইমেন, সব জায়গাতে মেয়েরা আমার মনে হয় মানে লেভেল অফ অপারেশনের জায়গা তৈরি করে দেয়। কিন্তু কেন এটা হবে? ছেলেদেরও করা হয় না আমি এটা বলবো না, তবে ম্যাক্সিমাম জায়গাতে মেয়েদেরকে সফট টার্গেট করা হয়। তারা খোলামেলা পোশাক পরে বলে, তারা চিন্তা ভাবনাটা একটু অন্যরকম রাখে বলে, বা গতানুগতিক মেইনস্ট্রিম ইন্ডিয়ান লুকালাইক নয় বলে, কি কারণে এই অপারেশনটা, কি কারণে তাদের এই ডিসক্রিমিনেশনটা, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমি সেই ডেপথে আর যাচ্ছি না আজকের আলোচনায়, সময় সীমিত আমাদের, সেটা নিয়ে অন্য কোনো দিনও আলোচনা করা যেতে পারে যদি সুযোগ হয়। তবে আমার যেটা সব থেকে বড় জিনিস মনে হয় সেটা হচ্ছে ভারতবর্ষের সম্যক চিত্র আমাদের প্রত্যেকটা অঞ্চলে পড়ানো হয় না। ভারতবর্ষ যে ব্যাপক এবং ব্যাপক হারে তার বিস্তার, তার মানুষজনকে আলাদা আলাদা দেখতে, ধর্ম অনেকেরই আলাদা, কালচার আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, এই ঐতিহাসিক তথ্যগুলো প্রত্যেকের কাছে নেই সমানভাবে। এবং পাঠ্যপুস্তক বইতে ওই আছে পড়ে মুখস্থ করে গেলাম, তাকে আত্মস্থ করলাম না, এই শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা কিন্তু অন্যতম বড় কারণ পরবর্তীকালে এই ডিসক্রিমিনেশন গুলো হওয়ার জন্য।
তাই কোথাও একটা আমাদের এখনো সুযোগ আছে আমাদের পরের প্রজন্মকে নতুন কিছু ভাবনা চিন্তার খোরাক দেওয়ার জন্য, এবং ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে শেখায় সেই ভাবনা চিন্তা করার জায়গাটা। Access to healthcare. Health strategies should address not only the medical dimensions of the pandemic, but also human rights and gender-specific consequences of measuring taken as part of the health response. Treatment should be available to everyone without discrimination, including the most vulnerable and marginalized. This means ensuring that no one is denied timely and appropriate treatment because they lack the means to pay for it. Here again, economical condition is one of a major issue. মহিলাদের লাইফ ইন্স্যুরেন্স কম করানো হয় কেন? এটা ডেটা বলছে, আমি নই। ডেটা বলছে LIC of India is given the report that the life insurance for women is number of life insurance is very, very poor in terms of the male counterpart in the family. Exceptions are there, but I'm talking about the statistics. Statistically, it's been proved. This means ensuring that no one is denied timely and appropriate treatment. Treatment পাবে কি করে? তার তো লাইফ যেটা আমরা বলি লাইফ সাপোর্ট গার্ড, সেটাই কোথাও একটা ড্রব্যাক, ফেলিয়ার। মেডিক্লেম নেই। লাইফ সাপোর্ট যে খরচার জন্য একটা আমাদের পরবর্তীকালে একটা পৌনঃপুনিক খরচ হতে পারে, সেটা ভেবে জমানো নেই। কি করে সাপোর্ট দেওয়া হবে? কি করে সাপোর্ট দেওয়া সম্ভব হেলথ কেয়ার অ্যাক্সেস যদি আমরা বলি ইকুয়ালিটিতে? এই জায়গাগুলো একটু আমাদের মনে হয় চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। Emergency measures. Governments have to make difficult decisions to respond to COVID-19. International law allows emergency measures in response to significant threats, but measures that restrict human rights should be proportionate to the evaluate risk necessary and apply it in non-discriminatory way. Always I'm using the word non-discriminatory. That doesn't mean I'm emphasizing or trying to make enlighten to women's rights. Non-discriminatory means men, women both. Non-discriminatory way. This means having specific focus and duration and taking the least intrusive approach possible to protect public health, men, women, children, elderly people, for all of them. With regard to COVID-19 emergency, powers must only be used for legitimate public health goals. Power means ক্ষমতা। ক্ষমতাটার ব্যবহার, অপব্যবহার এবং সুব্যবহার, এই দুটো। সুব্যবহার কোন জায়গাটায়? সমানাধিকার দেওয়ার জন্য, বেশি নয়, অন্তত সমান করা, ইকুয়ালিটি। বেশি কম একদমই নয়। মানে আমরা কখনোই দাবি করব না যে মহিলাদেরকে, মানে এটাও আমি সবসময় বলি যে মহিলা সিট বাসেতে তুলে দেওয়া উচিত। খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা আপগ্রেডেশন হচ্ছে। মেট্রো রেলেতে সাইন দেওয়া থাকে, প্রেগনেন্ট মহিলা যার প্রয়োজন সিটে বসার, ডিফারেন্টলি এবল পিপল, এলডারলি পিপল, এই তিনজনের বসার অধিকার থাকা উচিত সর্বাগ্রে। একজন বয়স্ক পুরুষ মানুষ, আমাদের দাদু বাবাদের বয়সী, তিনি অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে উঠে গেলেন, বসেছিলেন একটা মহিলা সিটে এবং উঠে গেলেন, সেটা কোনো কাজের কথা নয়ই, কারণ তিনি অসুস্থ। তার বসার অধিকার সর্বাগ্রে, মহিলা সিট হলেও বসার অধিকার আছে। এই মহিলা সিট কথাটাই তুলে দেওয়া উচিত। এটা দিয়ে আমার মনে হয় আরো বেশি ডিসক্রিমিনেশন ক্রিয়েট করা হয় সোসাইটিতে। যখনই আমরা কোনো কিছু তকমা লাগাই, লেবেলিং করি, আর একটা পার্ট অফ দি সোসাইটি ইজ
mentally they are feeling discriminated. That is very obvious. So when we are talking about feminism activity, নারীবাদ বা নারীদের জন্য ভাবনা চিন্তা, আমার যেটা সব থেকে বড় প্রথম কথা মনে আসে, মানুষবাদ বলি কি আমরা? তো হিউম্যানিস্টিক কথাবার্তা, হিউম্যানিজম বলি না, বলতে পারি না। তার কারণ দুটো দল হয়ে গেছে, দুটো ডিভাইড। আমরা এটা ভাবি না যে ওই ডিভাইডটা একটা ব্রিজ দিয়ে কানেক্টেড। That bridge is called society. Governments should inform the affected population about the emergency measures. আমার মনে হয় এখানে সরকারের প্রচুর দায়িত্ব রয়ে যায় যে সোসাইটিতে কেউ পিছিয়ে থাকবে না, সোসাইটিতে সবাইকে নিয়ে এগোবো। The inclusive education policy is very important and playing a vital role in terms of protecting, promoting, and safeguarding women's and men's in the society equally without any non-discriminations. And national human rights institutions, commissions, civil society, non-governmental organizations, local communities playing a vital role in terms of this. Identifying people who are facing the problem, who are facing the issues. If someone is discriminated, if someone is facing any discrimination, oppression, torture, then and then we need to inform the authority. We need to find out whether it's real or fake, first of all. That is very important. Housing deficiency, that is major issues concerning issues during the COVID-19. পরিযায়ী শ্রমিক হিসেবে যারা এসেছিল, মানে তাদের অবস্থা তো ভয়ঙ্কর রকম ছিল। আমি কয়েকটা ছবি দেখাচ্ছি একটু এগিয়ে গিয়ে। সাংঘাতিকভাবে হেঁটে আসা এবং দিল্লি থেকে বোম্বে থেকে কতটা পথ হেঁটে এসে তারপরে তারা বাসে উঠছে। এবং এই ছবিটাতে আমার মনে হয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনো ডিসক্রিমিনেশন নেই। একজন মহিলাও যতটা মাল বইছেন, পুরুষও বইছেন এবং সমানভাবে বয়ে আনছেন তারা। এই যে মহিলাটির কথা আমি এখানে দিয়েছি ছবিতে, 90 years old, 90 বছর বয়স। Kajati Devi is working from Delhi to her village in Rajasthan by work, by barefoot. যেটাকে আমরা কাবাড়িওয়ালা বলি, সবকিছু ময়লা থেকে জিনিসপত্র জোগাড় করে বিক্রি করা, এই ভদ্রমহিলা সেটা করতেন। হেঁটে হেঁটে ফিরছেন। অনেকে একজন রিপোর্টার জিজ্ঞাসা করেছে, হেঁটে ফিরছো, তুমি বাস পাওনি? বলছে বাসের টিকিট কিনে নিয়েছি, পথে যদি বাস ছাড়ে উঠে পড়বো। কতটা আত্মবিশ্বাসের সঙ্গে একজন 90 বছরের বৃদ্ধা বলছেন বাসের টিকিটটি কিনে নিয়েছি। তার মানে তার সেলফ ডিগনিটি, সেলফ রিলায়েন্স is very much high. But within this age also, she bought a ticket for bus. If bus will be available, she will get up and go back to her village. That crying face. Why she is crying? হাওড়া স্টেশনে বসে কাঁদছেন, কারণ তিনি মিস করে গেছেন যে খাবারটা ডিস্ট্রিবিউশন হচ্ছিল মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য, কোলে একটা বাচ্চা। সাংঘাতিক পরিস্থিতির মধ্যে একটা মা কাঁদতে পারে যে তার বাচ্চাটা, কোলের শিশুটা কোনো খাবার পাচ্ছে না। তার পাশে হয়তো তার বাবা বা দাদু, তারাও সমানভাবে চিন্তিত। এই পরিস্থিতিটা হলো কেন? এটার জন্য কি কোথাও একটা মানে গভর্নমেন্ট আমার মনে হয় আনসারেবল নয়? এই সিচুয়েশনটা হলো কেন? কেন এই ক্রাইসিসটা হলো? কেন প্রপার ম্যানেজমেন্ট হলো না? কোথাও প্রশ্ন রয়েই যায়, তাই না? We need to think wisely. Social and economic impact. The right to education is playing a vital role in protecting the case in the social school closure. এই যে এতদিন দীর্ঘদিন একটা স্কুল বন্ধ, এখন আস্তে আস্তে খুলছে, আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছি আমরা সবকিছুতে। এর প্রভাব সাংঘাতিক সমাজে। অনলাইন লার্নিং, স্পেশালাইজড টিভি, রেডিও ব্রডকাস্ট, girls may be disproportionately affected as many already face significant obstacles to go to school, but may now be accepted
to take on increased care work at home, limited educational opportunities for those without access of internet, আমি যেটা বললাম access of internet সত্যি একটা বড় সমস্যা, risk deepening inequalities and poverty, আবার যেটুকু নেট আছে সেটুকু হয়তো বাড়ির ছেলেটাকে বেশি পড়ালে সে রোজগার করে সে আমাদের দেখবে পরবর্তীকালে, এই চিন্তা ভাবনা থেকে কিন্তু একটা পরিবারে মেয়েদের বেশি পড়িয়ে কি হবে এটা আসছে। সেখানে আবার দেখা যাচ্ছে সরকার যে নানান রকমের স্কলারশিপ, স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেই যে স্কলারশিপের ব্যবস্থা করে একটা ইনসেন্টিভস দিয়ে, সেটা মিড ডে মিল থেকে শুরু করে প্রোভাইডিং সবুজ সাথী, আমাদের সাইকেল বিতরণ, অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য কন্যাশ্রী প্রকল্প, খুবই গ্রহণীয় একটা প্রকল্প, খুবই স্যালিউটেড। এই যে নানান ধরনের প্রকল্পগুলো সরকারি আওতায় ভুক্ত প্রকল্পগুলো চলছে, তার প্রপার ইনফরমেশন নেই। এখানে আই এম টকিং অ্যাবাউট দি ল্যাক অফ ইনফরমেশন। Lack of information and right to information is very important and correlated with each other. সমাজে মানে একটা ছেলে বাচ্চার জন্মতে অনেক সমাজে কিন্তু এখনো আনন্দিত হয় বেশি। আমি জানি না এখানে আমার সাথে কে মতবিরোধ করবেন, তবে এটা কিন্তু একটা ওয়েল অ্যাকসেপ্টেড ট্রুথ দ্যাট ইন সাম ফ্যামিলিজ গার্লস আর নট এট অল ওয়েলকাম। তাহলে এত কন্যা ভ্রূণ হত্যা হতো না, তাহলে এত ফিমেল ফিটিসাইড, ইনফ্যান্টিসাইড হতো না, তাহলে আমাদের ভারতবর্ষের পরিস্থিতিতে মেল ফিমেল রেশিও এই সাংঘাতিক রকম পরিস্থিতি তৈরি হতো না, যেখানে হরিয়ানাতে মানে বাইরে থেকে মেয়ে আনা হয় বিয়ে দেওয়ার জন্য, কারণ ওখানে মেয়ে নেই। হরিয়ানা, ইউপি, দিল্লি এবং রাজস্থানের পরিস্থিতি যে কি ভয়াবহ সেটা আমরা পশ্চিমবঙ্গে থেকে বুঝতে পারবো না। পশ্চিমবঙ্গের হাজার দোষ গুণের মধ্যে সব থেকে যেটা ভালো, যেহেতু আমি এখানকার মেয়ে মানুষ, যাই হোক একটা ইন্ডিভিজুয়াল হিসেবে আমি খুব গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গে অনেক বেশি সচেতন মানুষ। People are so much aware about their political rights, about their basic human rights as a person, as an individual in the society. And they are thinking at least something to do. That is very important. Good practices by governments, the public and private sector, international and national organization to alleviate both the negative socio-economic effects of this crisis should be shared. ভালো মন্দ যাই হোক, ইনফরমেশনটা শেয়ার করাটা সব থেকে আগে দরকার। Food security. During COVID-19, food security is one of the major issues that was being challenging issues faced by each and every society in the world. Here I would like to stop myself. এখানে আমি থামছি, আরো যদি কিছু আমাদের কোয়েশ্চেন আনসার সেশনস থাকে তাহলে আমরা আলোচনা করব। Thank you, ma'am, for this very elaborative, I will say elaborative and informative presentation, because you have collected lots of data which maybe proves that it is being an empirical study also in research. Now dais is open for question and answer interaction. আপনাদের এখানে যারা আছেন এবং ইউটিউবে যারা দেখছেন, আপনাদের মধ্যে যদি কারোর কিছু বলার কিছু থাকে তাহলে আপনারা সরাসরি ম্যাডামকে প্রশ্ন করতে পারেন। এবং আশা করি কিছুক্ষণ আগে যে একটা ইন্টারেক্টিভ সেশন আমরা দেখতে পেয়েছিলাম এবং যার মধ্যে দিয়ে মানে সেই থিসিস, অ্যান্টিথেসিস অ্যান্ড ফাইনালি স্কল সিনথেসিস অর্থাৎ ডায়ালগের যে গুরুত্ব সেটা আমরা আবার হয়তো খুঁজে পাবো। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কারোর যদি কিছু কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু আরো কিছু আপনারা জানতে চান, আপনারা এখানে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ডায়াসটা আপনাদের জন্য খোলা। ইউটিউবে যারা আছেন তারাও যদি কিছু বলতে চান। বিচারিত হয়ে কিছু
একটা প্রমাণ রেখেছিল, সেইটাকে ভাতিয়ার করে সৌমাল্য, সুভাষদা আছে কি? হ্যাঁ আছি, আমি খুব সুভাষদার কাছে ভীষণভাবে আছি। সুভাষদার মুখে আরেকটা প্রশ্ন শুনতে চাই, তারপর আমি কিছু প্রশ্ন করব ম্যাডামকে। সুভাষদা, আচ্ছা, তুমি আগে স্টার্ট করো। আমি আগে স্টার্ট করবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ একদম ম্যাডাম বলুন। আবার ফিরে এসেছি, ঠিক আছে। একদম তো ভালো। মানে যে প্রশ্নটা করব, ধরুন একটু আধটু লেখাপড়া করেছি, যেহেতু চাকরিটা করি, তো সেই চাকরি করেও মানে ভেতরের অন্ধকারটাকে দূর করতে পারিনি। কিরকম ভেতরের অন্ধকারটাকে দূর করতে পারিনি, মানে আমার যখন সন্তান হবার সম্ভাবনা তৈরি হয়েছিল, মানে আমার এবং আমার স্ত্রীর, তখন আমার বিশ্বাস করুন মনে হয়েছিল আমার একটা পুত্র সন্তানই হোক। তো আমাদের ভারতীয়দের মধ্যে, ভারতীয় বলবো না, আমি জানি, আমি গোটা বিশ্বের কথা বলবো না, যে আমাদের মধ্যে কতগুলো জিনিস একেবারে মজ্জার মধ্যে ঢুকে গেছে। যেমন ধরুন আমাদের মধ্যে ধর্মীয় চিন্তা, ঈশ্বর সম্বন্ধীয় চিন্তা, ভূতের ভয়, এগুলো যেমন মজ্জার মধ্যে ঢুকে গেছে, তেমনি একেবারে মজ্জার মধ্যে ঢুকে গেছে যে আমাদের পুত্র সন্তানই হোক। তো সেক্ষেত্রে যে এই চিন্তা ভাবনা থেকে বেরোতে গেলে আমাদের কি করণীয়, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনি আর একটা কথা যেখানে এখানে বললেন যে মহিলাদের সিট তুলে দেওয়া উচিত, সেক্ষেত্রে আমার একটা জায়গা, আপনি মানে, আমি আপনাকে বলবো না, মানে এমনি বলছি যে বেশিরভাগ আমরা যে চাকরিতে বিলং করি, তাতে আমরা উচ্চবিত্ত নিজেদেরকে বলতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি যে আমাদের জীবনটা বেশ কমফোর্টেবল ভাবেই চলছে। কিন্তু যদি আমরা দেখি যে মহিলাদের সিট তুলে দিতে হবে, তাহলে ট্রেনের যে কামরা গুলো আছে, মহিলাদের কামরা, সেই কামরাগুলো তুলে দিতে হয়। সেক্ষেত্রে সমস্যাটা কোথায়, যদি কখনো দক্ষিণবঙ্গীয় ট্রেন, যেমন শিয়ালদা টু ক্যানিং, শিয়ালদা টু ডায়মন্ড হারবার, শিয়ালদা টু নামখানা, কাকদ্বীপ, এই ট্রেনগুলোতে আমরা উঠি, তাহলে সেখানে দেখা যায় যে ওই কামরাগুলো তুলে দিলে মেয়েরা যাতায়াতই করতে পারবে না। সেক্ষেত্রে কি এই মহিলার সিটগুলো তুলে দেওয়া খুব ভালো কাজ হবে? তো আর একটা, এই আমার 3 নম্বর প্রশ্নটি হলো এই, যে শুধু আইন প্রণয়ন করে কি সমাজের ব্যাধিগুলো দূর করা যেতে পারে? খুব ভালো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সান প্রেফারেন্স। দেখুন, ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি না এবং ব্যক্তিগতভাবে আমি জানি না যে আপনি মানুষটা কিরকম। এই একটা আপনার চিন্তা দিয়ে তো আমি আপনাকে বিচার করতে পারবো না। প্রথমত কোনো কিছু মানে এই চিন্তাটা যদি না, কোনো কিছু প্রেফারেন্স রাখাটা কোনো অন্যায় নয়, একদমই। পছন্দ থাকতেই পারে। যেমন ধরুন আমার নিজের পছন্দ ছিল আমার একটি মেয়ে হোক, কেন? তাহলে আমি বায়াস হলাম কেন? তাহলে তো আমি রাখতে পারতাম যে আমার একটা সুস্থ সন্তান হোক, সেটা মেয়ে ছেলে যাই হোক। আমার নিজেরই ছিল গার্ল প্রেফারেন্স, তাহলে তো আমিও তাহলে বায়াসড। সেইটাকে দিয়ে আমি আপনাকে জাজমেন্ট করতে পারবো না। প্রথমত এটা রাখা খারাপ নয়, এটা রাখা খারাপ। ছেলেরাই জীবনের ধ্বজাধারী, ছেলেরাই শুধুমাত্র বংশ উদ্ধার করতে পারবে, এই চিন্তা ভাবনাটা রাখা খারাপ। কিন্তু আমার মনে হয় সেটা আপনার নেই। তবে আপনার এটা ছিল যে আমার একটা ছেলে হলে ভালো হয়, আমার মনে হয় এটা। আমার মনে হয় আমি আপনাকে উত্তর দিতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি কেন বললাম মহিলা সিট, তাহলে আমি বলতে পারতাম মহিলা কামরা। আমি মহিলা কামরার কথা বলিনি। মহিলা কামরা, লেডি স্পেশাল অবশ্যই দরকার, কারণ যে হারে যেরকম পরিস্থিতিতে তাদের ট্রাভেল করতে হয়, একটা গোটা কামরা তাদের জন্য খুব সুরক্ষিত এবং সত্যি দরকার। দিল্লিতে মেট্রোতে কিন্তু আমি যেটা উদাহরণটা দিলাম সেটা দিল্লি মেট্রোরই দিলাম। মহিলা কামরা, প্রথম বগিটা মহিলা কামরা, পুরো বগিটা মহিলা। আর যে জেনারেল কম্পার্টমেন্ট গুলো, সেখানে যে সিটগুলো আছে সেখানে মার্ক করা আছে প্রেগনেন্ট মহিলা, সন্তান সম্ভবা, বয়স্ক মানুষ এবং ডিফারেন্টলি এবেলড পিপল। এদের আমি বললাম, এদের 3 জনের কথা কেন বললাম, তাই জন্যই বললাম যে অবশ্যই মহিলা কামরা রাখা উচিত এবং মহিলা স্পেশাল ট্রেন পুরোটাই মহিলাদের জন্য, এরকম ট্রেনও বেশি চালানো উচিত। কারণ সত্যি যে সমাজ ব্যবস্থায় আমরা থাকি, মহিলাদের
যে কি সাংঘাতিক পরিস্থিতি হয় যখন ট্রাভেলিং এর সময় হয়, সেটা আমি জানি। আমি নিজেই ট্রাভেল করেছি বাসেতে দীর্ঘদিন, আমি জানি কি হয় অবস্থা সেটা। আর তৃতীয় প্রশ্নটা হলো শুধুমাত্র আইন প্রণয়নের কথা, তাহলে আমি বলতে পারতাম। আমি যেটা বললাম যে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক বা ল যেগুলো রয়েছে সেগুলোর এক্সিকিউশনের দায়িত্ব যেমন সরকারের, পাশাপাশি কিন্তু নাগরিক হিসেবেও আমরা আমাদের দায়িত্বটা অস্বীকার করতে পারি না। এই যে আজকে একটা অসাধারণ সেশনের আয়োজন করা এবং কলেজগুলো যে সাংঘাতিক একটা জায়গা তৈরি করছে সকলের জন্য সমানভাবে আলোচনার সুযোগ করে দিচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু এক্সিকিউশনের পার্ট। লেখালেখি, আলোচনা, তর্ক বিতর্ক, ডিবেট খুব দরকার। এর মাধ্যমেই কিন্তু এই যে সমানাধিকার প্রতিষ্ঠার জন্য যে মানে আমরা তর্ক বিতর্ক করছি, সেটার মাধ্যমেই কিন্তু আমার মনে হয় আপনার অনেক মনের অন্ধকার দূর হয়ে গেল আজকে। আমার মনে হয় আপনি আপনার ছেলেকে আরো বেশি করে এরকম মানুষ করে উঠতে পারবেন যে সমাজে মেয়ে ছেলে আলাদা করে না ভেবে মানুষ হিসেবে ভাববে। থ্যাংক ইউ সো মাচ। আসলে ম্যাডাম এখানটা আমি হ্যালো বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাডাম, আর একটা কথা বলবো কি? হ্যাঁ আসলে নিশ্চয়ই। ধরুন আমরা যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, সেখানটায় যখন আমাদের বাড়িতে যে সমস্ত মেয়েরা জন্মেছিল, আমার দিদি বোন, তাদেরকে বিয়ে দিতে গিয়ে বাবাদের যে সমস্যা ফেস হতে দেখেছি, মানে তারা যে লেখাপড়া করেনি তা কিন্তু নয়, লেখাপড়া করেছে, পরবর্তী সময় চাকরিও পেয়েছে, কিন্তু চাকরি পাওয়ার পূর্বে যখন তাদের বিয়ে হয় তখন কন্যাদায়গ্রস্ত যে কথাটা আমরা পেয়ে থাকি, মানে সেই কন্যাদায়গ্রস্ত পিতাদের যে দুরবস্থা, ঠিক আছে, সেই দুরবস্থা দেখে মানে আমি লেখাপড়া শিখেও ওই কিছুটা কি বলবো বলুন তো, লেখাপড়া শিখেছি, ইনকাম করছি, তবু মনে হচ্ছে যে ওই পুত্র সন্তানই কাম্য। এটা আমার দোষও হতে পারে, না, গুণও হতে পারে, তার ঠিক আপনি আছে। একদম তো আমি ঠিক, আমার আপনি একদম ঠিক। আমার না, দোষটা, আমি না, যদি আমার দোষটা একদমই স্বীকারও দোষ করে নয় নিচ্ছি, এটা। না, এটা দোষ নয়। আপনি যে সমাজ আমাকে এই ওপেন জায়গায় নিয়ে ফোরামে, আসতে বাধ্য করে। আপনি যেটা ওপেন ফোরামে এত বড় একটা কথা বলতে পারলেন, এটার জন্য আপনাকে একটা স্যালিউট, মানে এটার জন্য আমি হ্যাটস অফ আপনার কাছে। এইটা স্বীকার করার মতো মানে সত্যতা বা স্বীকার করার মতো মানসিক জোর সকলের থাকে না। আপনি একটা ওপেন ফোরামে, যেখানে রেকর্ডিং হচ্ছে, যেখানে একটা লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউটিউবে, এখানে এত বড় একটা কথা আপনি বলতে পারলেন। আপনার চিন্তা ভাবনার মধ্যে একদম মানে কি বলবো আধুনিক মনস্কতা আছে বলেই আপনি এটা ভাবনা চিন্তা করতে পেরেছেন। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতার সত্যি দুরবস্থা, মানে সে যে কি চরম সময় গেছে এবং অনেকেরই যাচ্ছে, আপনি বললে বিশ্বাস করবেন না হয়তো। আমি বেশ কিছু ফেসবুকের মহিলাদের গ্রুপের সঙ্গে যুক্ত, সেখানে কিছু কিছু পোস্ট দেখি আমি, মেয়েরাই লিখছে মেয়েদের নিজেদের কথা। অবাক হয়ে যাবেন শুনলে, তারা লিখছে যে কেন আমি মেয়ে হিসেবে জন্মালাম এটা ভেবে আমার কষ্ট হচ্ছে, আমি কিছু রোজগার করতে পারছি না, দিদিরা আমাকে কিছু সাহায্য করতে পারো, আমাকে কিছু চাকরি দিতে পারো যেটাতে আমি আমার বাবাকে সাপোর্ট করে আমি 2 বছরে কিছু জমিয়ে আমার বিয়ের একটা খরচ তুলতে পারি। দিদি সোনার গয়না না নিয়ে যদি আজকে একটা ইমিটেশনের গয়না পরে বিয়ে করি, আমাকে কি আমার শ্বশুর বাড়িতে একই রকম ভাবে অ্যাকসেপ্ট করবে? এই প্রশ্নগুলো মেয়েরা কেন করছে বলুন তো? এখনো 2022 সালে দাঁড়িয়েও জায়গাটা আমরা তৈরি করতে পারিনি, ফেলিয়ার আমাদের। তাহলে কি, যদি দেখুন আপনার দিদি বোনেদের একটা জায়গায় এখন পৌঁছেছে, তারা হয়তো রোজগার করছে, তারা যদি আরেকটু আগে থেকে রোজগার করে একটু দেরিতে বিয়ে হতো, আমি সাজেশন দিচ্ছি, একদম দোষারোপ নয়, কি ক্ষতি হতো? আমি এই পয়েন্টটা আরেকবার আউট করুন। কেন আমি লেট ম্যারেজ করলাম, আমি একটু দেরিতে বিয়ে করলাম কেন? আমি তখন পিএইচডি করছি। আমার মা বললো যে এবার মানে একটু বিয়ে টিয়ে কথা ভাবনা চিন্তা। আমি বললাম একটু জমিয়ে নি মা, আমাকে 2 বছর সময় দাও, আমি তোমাদের ঘাড়ে বোঝা হব না। আমি একমাত্র মেয়ে, কিন্তু আমার বাবা কিন্তু যথেষ্ট ওয়েল এস্টাবলিশড। তা সত্ত্বেও আমি স্থির করেছিলাম যে বিয়ে যদি করি, তার অন্তত পক্ষে 60 থেকে 70% খরচ আমার নিজের খরচায় দেব। কেন বলুন তো? কারণ আমি জানতাম যে কন্যাদায়গ্রস্ত পিতাদের যে কি চরম অবস্থা হয়, সেটা আমরা নিজেরা ভুক্তভোগী, দেখেছি আমার মাসিদের।
কষ্ট। আমার দাদুর তখন রিটায়ার হয়ে গেছেন, আমার 2 মাসির আমার মামার বিয়ে, মাসির বিয়ে দিতে খুব খুব অসুবিধা হয়েছে। এবং মেয়েরা একটু, আমার মনে হয় না রোজগারটা বিশাল হারে নয়, আমি বলবো যে কিছু একটা নিজের জন্য কোথাও একটা সেলফ কনফিডেন্স আসে, একটু কিছু করলাম, একটু কিছু পরিবারের জন্য করতে পারলাম। আমাদের সোসাইটিতে যে মেয়েরা থাকে, আপনার মতন এই কনফিডেন্সটা সকলের আছে কি? সেটাই তো তৈরি করতে হবে। আমার মনে হয় মানে আপনাদের সেটাই তৈরি যদি থাকে, আমার মনে হয় সেটা হ্যাঁ। তৈরি হবে আস্তে আস্তে। এই তো আপনি Thank you, আছেন, madam. আরো আছেন অনেকেই। আমার মনে হয় সময় লাগবে, সবকিছু তো আর আমাদের হাতে নেই, আর সবকিছু খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করতে পারি না রেজাল্টটা। তবে আমার মনে হয় আজকে যে আলোচনা হলো, আজকে যারা এখানে আছেন স্টুডেন্ট, যারা পরবর্তীকালে আরো আপনার মতো এরকম জায়গায় আসবেন বা যত ম্যাচিউরিটি হবে, আমরা যেটাকে বলি ম্যাচিউরিটি, আমার মনে হয় আস্তে আস্তে একটা জায়গা নিশ্চয়ই অনেক অনেক উন্নতি করেছে। কিন্তু মানে আপনি যদি কম্পেয়ার করেন গত 10 বছরের সাথে, অন্তত বেশি আগে, একটু আগে করলে সুবিধা হবে, 10-15 বছর আগের অবস্থার এখন অবস্থার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ, অনেকটা। হ্যাঁ হ্যাঁ, তা নিয়ে এই ব্যাপারে একটু কথা বলতে চাই, যদি বলা যায় একটু। এই যে এত সুন্দর আলোচনাটা হলো আমাদের এই ব্যাপারে, তো সেখানে একটু এই সোশ্যালাইজেশনের ব্যাপারটা আমি একটু বলতে চাই যে আমরা যখন ছোটবেলায় একটা মেয়েকে বা একটা ছেলেকে সোশ্যালাইজেশন করে, প্রথমেই যখন একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, ধরুন একটা মেয়ে, গিফটটা যখন আমরা চিন্তা করি, প্রথমে কিন্তু একটা মেয়ে যখন চিন্তা করবো একটা পুতুলের কথা চিন্তা করবো, এবং একটা ছেলে যখন চিন্তা করবো তখন একটা গাড়ি বা একটা বন্দুকের কথা চিন্তা করবো। তো সোশ্যালাইজেশনটা আমাদের সেই রুট লেভেল থেকে একটু অন্যরকম। আবার এদিকে আবার কিছু এখন অনেক আমাদের চিন্তা ভাবনা চিন্তাধারা চেঞ্জ হয়েছে, কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিয়ের বাজারে দাম বাড়ানোর জন্য একটা সময় ছিল মেয়েদের এডুকেশন লেভেলটা হাই করতে বলা হতো, যে না এমএ পাস মেয়ে হলে একটা ভালো বর পাওয়া যায়, একটা ইঞ্জিনিয়ার, একটা ডক্টর, এরকম একটা ভালো বর পাওয়া যায়। তো সেক্ষেত্রেও এই সোশ্যালাইজেশনটা যদি আমরা প্রথম থেকে ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় এই প্রবলেমগুলো পরবর্তীকালে থাকবে না। 2 নম্বর কথা, পুত্র সন্তান, সেটা একটা যেরকম ডাউরি সিস্টেমটা, যেটা আমাদের ডিফেক্ট, আমাদের সোসাইটির একটা কাজ বলতে পারি, যার জন্য অনেকেই পুত্র সন্তান চেয়ে থাকে, যাতে মেয়েদের বিয়ের সময় ওই ব্যাপারটা না হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে পুত্র সন্তান যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মোক্ষ লাভের একটা ব্যাপার থাকছে। এই জিনিসটা আমাদের কিছু রিলিজিয়াস ডগমা এবং ডক্ট্রিনস আছে যেগুলো আমাদের এই ব্যাপারটা তো বোঝাচ্ছে। তো সেই জিনিসগুলো যদি একটু আমরা কাটিয়ে উঠতে পারি, আশা করি তাহলে আমরাও হয়তো বলবো না যে আগলে জন্ম মুঝে বেটিয়া না কিজিও। যেরকম ইংলিশ যেরকম বলেছেন যে আমি ব্লেসড যে আমি মেয়ে হয়ে জন্মেছি, সেই জায়গাটা যেন এই কথাটা না বলতে হয় যে আগলে জন্ম মুঝে বেটিয়া না কিজিও। আমার এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা। থ্যাংক ইউ সো মাচ তানিয়া ম্যাম, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল। আমাদের সময় খুব, মানে already it's 9. Ma'am will say, I have told ma'am that the program will continue till 8:30, till it is half an hour late. It's really wonderful discussions. No, important is ma'am, the ma'am whom the Tania Di is actually from University of North Bengal. She is an assistant professor of sociology in Department of Law. So that's why means a very good Didi, and the other colleague also there is there. So finally, I'm just, we are on the verge of conclusion, means we are on the actually arrive at the end point. Now from the discussion, some few points have been highlighted. First, ma'am has started with the international, means the conditions in Africa. After that, there are the laws which actually are good in favors of the women's rights, gender equality. After that, the domestic conventions on the elimination of discrimination against women, the act, which is very important. From there, ma'am has dealt with lots of means issues, and particularly it's indicate that we need to change the psychological means affairs, and also with this we need to change the structural means inequalities which has ingrained in our day-to-day life and the society also. Apart from this, in her conclusion area, ma'am has drawn about the graded means the glaring inequalities during the time of pandemic, because
we are all know that COVID-19 প্যান্ডেমিকে আমাদের যে ইনইকুয়ালিটি, এবং অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে বিভিন্ন যে রিপোর্টগুলো আছে, যেমন আজিম প্রেমজি ইউনিভার্সিটির যারা ফিল্ড ওয়ার্ক করছেন বা জেএনইউ যারা ফিল্ড ওয়ার্ক করছেন, তারা সেখানে একটাই বলছেন যে মিনস উই হ্যাভ লস্ট হোয়াট উই হ্যাভ অ্যাচিভড ইন দ্য পাস্ট। অর্থাৎ মানে আমরা প্যান্ডেমিকের সময় অনেক কিছু, প্যান্ডেমিকের আগে পর্যন্ত অনেক কিছু জিনিস আমরা অ্যাচিভ করেছিলাম, যেটা প্যান্ডেমিকে আবার আমরা লস্ট, ইট হ্যাজ বিন লস্ট, এবং উই নিড টু রিগেইন ইট। এবং সেখানেই আমাদের সমাধানটা শুরু হয়েছে। আমি জানি ম্যাম হ্যাজ অলরেডি ফোকাসড অন দ্যাট we need to utilize the pandemic as an opportunity. We need to utilize the pandemic as a means in a huge way, so that this kind of inequalities can be resolved, so that equal, so that a peaceful, so that a society where men and women will be given equal opportunity to express or to attain the highest attainable self, in order to enter into a world of peace and into a world of equality. শেষ পর্যন্ত আমি আমার আজকের প্রোগ্রামের লাস্টে আমি আমার সহকর্মী বিশ্ব মণ্ডলকে বলবো যে প্রোগ্রামের ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শেষ করার জন্য, এবং তার সাথেও আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় এবং আমাদের যারা সহকর্মী এবং ছাত্রছাত্রী রয়েছেন, এবং পাশাপাশি সৌমাল্য, ম্যাডাম তো বলবো। আচ্ছা সৌমাল্য, আচ্ছা বলুন। সুমিত বাবু একটা ম্যামকে প্রশ্ন করে বলেছিল, যদি কাইন্ডলি। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ সুমিত শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসলে সৌমাল্য তানিয়া ম্যাডামের পর টেনে নিল, আমি যার জন্য ম্যাডামকে বিরক্ত করতে চাইনি, যে অনেকটা সময় ম্যাডাম দিয়েছেন। আমি প্রথমেই বলবো যে ম্যাডাম অসাধারণ আলোচনা করেছেন। আমি ম্যাডামকে আমার তরফ থেকে, আমাদের কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাথী ম্যাডাম আমাকে হয়তো ফেসবুকে চিনতে পারবেন, আমি প্রয়াস সুমিত নামে আছি, আপনার পোস্ট দেখি এবং আমাকেও আপনি দেখেন, আমি খুব ফলো করি আপনাকে। আচ্ছা, যদি সময় অতিক্রান্ত না হয়ে থাকে, আমি দুই একটি আলোচনা করব, দুই একটি কথা যদি আমাকে পারমিট করেন। তো আমি কোনো প্রশ্ন করছি না, জাস্ট দুই একটি কথা আলোচনা করছি। সেটা হলো, প্রথমত ম্যাডাম একটা জায়গায় ফার্স্ট পার্টে বলেছিলেন যে আমাদের পরিবারের পিতারা শেখায় যে বাচ্চাকে যে তোমার কাঁদতে নেই, বা এটা ম্যাডাম আপনার ভিডিওটা ওপেন করুন, আমি নাহলে মানে প্লিজ, টোটালটা সবটাই মানে বন্ধ হয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমি যেটা বলবো সেটা হলো, এই প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আসছে, আমরা সেমিনার করছি। আজকে আমাদের কলেজেও আজাদী কা মহোৎসব, 75 ইয়ার্সের আজাদী কা মহোৎসব পালিত হয়েছে, এবং সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। কিন্তু আমার কোথাও মনে হয়েছে, আমি দীর্ঘ দিন মানে অধ্যাপনা করছি, আমার কোথাও মনে হয়েছে যে এই নারী দিবসে কোথায় নারীরাই নিজেদের থেকে একটু নিজেদের দূরে রেখেছে। নারীদের যে পার্ট, প্রথমত শৈশবে যে একটা বাড়ির মধ্যে থেকে মা তার মেয়েকে যেভাবে তৈরি করবেন, সেটা কোথাও একটু গলদ থেকে যাচ্ছে আমার মনে হচ্ছে, ব্যক্তিগত ধারণা। কেননা কোথাও একটি মেয়েটি যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছাচ্ছে, মা কোথাও তার সঙ্গে ছেলেদের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, আলাদা করে রাখছে, কোথাও মিশতে দিচ্ছে না, এটা একটা ঘটনা ঘটছে। দ্বিতীয়ত আমার যেটা অনুধাবন, সেটা হলো যে ধরুন একটু আগে তানিয়া ম্যাডাম বললেন, এই প্রশ্নটা আমিও করেছিলাম আরেক জায়গায়, আরেকটি ওয়েবিনারে আমার স্যারকে, যে বাচ্চাদেরকে পুতুল দেওয়া হচ্ছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে বন্দুক দেওয়া হচ্ছে। বাড়িতে শৈশবেই মায়েরা কোথায়, এটা জন্মগত কিনা, জন্মগত একটা হ্যাবিটস কিনা বলতে পারবো না, মেয়েদেরকে শেখাচ্ছে যে তুমি বাসন মাজো, তুমি হচ্ছে কি যে মানে ঘর ঝাড় দাও, তুমি বিছানা তোলো, এই কাজগুলো তোমার কাজ, এগুলো তুমি, এটা আমার মনে হয় এটা পরোক্ষে মায়েরাই কোথাও একটুখানি সেই শক্ত হাতে ধরছেন না। এটা যদি বোঝাতে পারতেন যে ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে আলাদা কিছু হয় না, এটা তাহলে বোধহয় শৈশবে এই জায়গাটা ভেঙে যেত। দ্বিতীয় যে কথাটা আমি বলবো, যে সামাজিকভাবে মহিলাদেরকে আমরা পুরুষরা কোথাও না কোথাও একটু
আলাদা চোখে দেখছি বা নিচু চোখে দেখছি বা খারাপ চোখে দেখছি। আমরা সব পুরুষ সমান নই, কি কোনো পুরুষ হচ্ছে কি যে নারীদেরকে সমানাধিকারের কথা বলছেন, নারীদের সম্মানের কথা বলছেন, আবার কোনো পুরুষ সেই নারীকেই অসম্মানের কথা বা অসম্মানিত করছেন। আমি আজকে প্রায় 15 বছর ধরে রেগুলার ট্রেনে যাতায়াত করি, বাসে যাতায়াত করি আমার কর্মসূত্রে যাওয়ার জন্য। তো আমি দেখতে পাই অনেক দিদিমণিকে, আমাকে ভুল বুঝবেন না, আপনাদের অবগত করার জন্য বলছি, যে ট্রেনে একটি সিট নেওয়ার জন্য, জাস্ট একটি সিট নেওয়ার জন্য একজন মহিলা দিদিমণি যে মানে ভূমিকাটা নেন, সেই ভূমিকাটাতে পাবলিকলি আরো 10 জন মেল পার্সনের কাছে সেটা একটা অবজ্ঞার চোখে প্রকাশ পেতে বাধ্য হয়। উদাহরণ দিচ্ছি, আমি বেলডাঙ্গা থেকে স্টেশন থেকে উঠি, আপনার বেলডাঙ্গা স্টেশন থেকে 2টো স্টেশন পর হচ্ছে পলাশি, 3টে স্টেশন পর হচ্ছে পলাশি, পলাশির পরে হচ্ছে দেবগ্রাম স্টেশন। বেলডাঙ্গা স্টেশন, হ্যাঁ একটু শর্ট করলে ভালো হয়, মানে টাইমটা অনেকটা এক্সিড করে গেছে, একটু শর্ট করে বললে ব্যাপারটা ভালো হয়। একটু রিকোয়েস্ট করব, আমার আসলে 9টা থেকে আরেকটা জায়গায় ওকে জয়েন ওকে করার ছিল। ওকে ওকে ম্যাডাম, বেশ শেষ হওয়ার ছিল। বেশ তো বেশ আমার আমরা আলোচনাটা রাখবো নিশ্চয়ই। মানে আপনি ওকে যদি আমাকে, আমি মেল আইডিটা দিয়েছি, আপনি যদি একটু মেল করে দেন আমি তাহলে আপনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করে নেব। আমার সঙ্গে আপনার আলোচনা, ঠিক আছে ম্যাডাম, আপনি খুব সুন্দর বলেছেন। মানে আমার মনে হয় এগুলো নিয়ে যত বেশি ডিবেট, শেয়ারিং অফ ইনফরমেশন বা স্টোরি টেলিং, যেটা আপনি বলছেন, আপনি স্টোরিটা আমরা শেষ করতে দিলাম না আপনাকে টাইমের জন্য, স্টোরিটা যদি আপনি একটু শর্ট করে আমাকে লিখে দেন, আমি আপনাকে মেসেঞ্জারে ফেসবুকে দিয়ে দেবো, অসুবিধা নেই। সবথেকে ভালো হবে তাহলে। ওকে ওকে ম্যাডাম, এই ঠিক আছে। স্টোরিগুলো খুব দরকার, মানে এগুলো স্টোরি টেলিং সেশন। আমি জাস্ট একটা কথা বলবো, এখানে সবাই যারা শ্রোতা রয়েছে, আমরা সবাই জানি যে বাসের সিটে, বাসের যে চালক থাকে, চালকের পাশে আমি একজন কন্ট্রাক্টরকে দেখছি একজন দিদিমণিকে হাত জোর করছে, ম্যাডাম আপনি এই ড্রাইভারের সিটের পাশে বসবেন না। কারণ ড্রাইভার যখন গাড়িটা চালায় তার মাইন্ড মানে রিফ্লেকশন হতে পারে, তিনি আপনার দিকে কোনোভাবে আপনাকে দিকে নজর গিয়ে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু এই ড্রাইভারের পাশের সিটটায় বসার জন্য রীতিমতো গুতগুতি করেন, এবং কন্ট্রাক্টর বা অন্যান্য যারা আছেন তারা রীতিমতো ওই সুবিধাটা নেওয়ার জন্য একজন আমি এটা আপনাকে পরে বলবো ডিটেলসে, ঠিক আছে? আপনার সময় আজকে শেষ, আপনি ম্যাডাম জয়েন করুন, এটা স্টোরি ভীষণ গল্প আছে এর পেছনে, ঠিক আছে? খুব ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নেবেন। ওকে ওকে, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুমিত স্যারকে, এবং অসংখ্য ধন্যবাদ ম্যামকে। ম্যাম আমাদের আপনার সময়টা অলরেডি 9টা বেজে, আমি আপনাকে বলেছিলাম যে 8:30 শেষ হয়ে যাবে প্রোগ্রাম। যাই হোক, আপনার তো আমি আজকে আমার সহকর্মী বিশ্বজিৎ মন্ডলকে বলছি যে ভোট অফ থ্যাঙ্কস এর মাধ্যমে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করতেন, এবং সবাই ভালো থাকবেন, এবং আশা করছি পরবর্তীকালেও এই ধরনের উদ্যোগে ম্যামকে আমরা আমাদের সঙ্গে পাবো। এবং হয়তো ম্যাম প্রচুর ব্যস্ত থাকবেন, কিন্তু তার মধ্যেও ম্যাম যদি আমাদের একটু সময় দেন আজকের মতো, তাহলে খুবই আমরা উপকৃত হই। ধন্যবাদ ম্যাম। Good evening, everyone. Honorable Chief Guest Dr. Sati Chakraborty Madam, respected Principal Sir Subhash Roy Sir, and all the participants. It is such an honor for me to get the opportunity to thank you all dignitaries on the behalf of Political Science Department, HR Fatepuria College. I extend my gratitude to our Honorable Chief Guest, Dr. Sati Chakraborty Ma'am, to take out time for her busy schedule to grace the event. Thank you for inspiring and encouraging us with your word on this special day. A special thanks to Dr. Subhash Roy Sir, Principal of our college, for providing immense support to make the webinar successful. I also extend my gratitude to Dr. Prabir Kumar Datta, Bursar of our college, and Dr. Milan Mondal, PCS and Coordinator IQAC, for their immense support. And also, I must thank the organizing team, the HOD, and all the faculty of the Department of Political Science for working hard for the past 2 days to make this webinar successful. Thank you, everyone, once again for making it success. And good night, everyone. ম্যাম সরি, অনেক টাইমটা আপনার নিয়ে নিয়েছি আমরা। ঠিক আছে, আলোচনার মধ্যে ঢুকলে তো সময় একটু যেতেই পারে। একদমই মানে আপনার বিজি শিডিউলের অনেক বাইরে চলে গেছি আমরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অবগত করা হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যে আমরা ফিডব্যাক লিঙ্কটা অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা একটু চেক করে নেবেন।
এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। এবং ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স SR ফতেপুরিয়া কলেজের পক্ষ থেকে। ম্যাম আপনি আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং শুভরাত্রি ম্যাম, ভালো থাকবেন। প্রণাম ম্যাডাম।